গল্প ম্যারেজ প্রপোজাল। লেখনীতে অরিত্রা অর্নি। অন্তিম পর্ব। রাতের 12টা বাজে। তুর্য নাফিসকে ওর বাসায় যেতে দেয়নি। ধরে নিয়ে এসেছে। আর সোজা বলে দিয়েছে জেরিনকে তুলে আনতে। এ কথা শুনে সায়রা পারে না খুশিতে দুটো লাফ দেয়। এখন থেকে দুজন তাহলে একসাথে থাকতে পারবে। এদিকে নাফিস ওদের দেখছে আর অবাক হচ্ছে। এত খুশি এরা নাফিসের জন্য। যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। নাফিসের জন্য বরাদ্দ করা রুমে নাফিস এসে পড়ল। মনে মনে ঠিক করলো জেরিনকে আনতে পারলে আর একা থাকবে না। এ বাসায়ই থাকবে। নাফিস রুমে গিয়ে জেরিনকে কল করলো। না জানি মেয়েটা কেঁদে কেটে সব ভাসিয়ে দিয়েছে। নাফিস কল করলো। সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। ওপাশ থেকে জেরিন ফিসফিস করে বলল, হ্যালো, এমনে কথা বলতেছো কেন? বাবা বলেছে আপনার সাথে কথা না বলতে। জোরে বললে যদি শুনতে পায়। তাই। এই কথা শুনে নাফিসের আরো রাগ বাড়ল। বলল, ওয়েট, আমি আধা ঘন্টা পরে কল দিচ্ছি। কথাটা বলেই নাফিস কল কেটে দিল। জেরিনের এমনিই মনের মধ্যে কষ্ট, এখন তো নাফিসও কল কেটে দিল। আরো কান্না পেল ওর, এই বুঝি নাফিসকে হারিয়ে ফেলল। এদিকে আধা ঘন্টা সময়ও যাচ্ছে না। পাক্কা আধা ঘন্টা পরে জেরিনের ফোনে কল এলো। জেরিন রিসিভ করতেই নাফিস বলে উঠল, মুসিবতের বেটি, কোথায় আপনি? তোমার বাসার গলির মোড়ে। জেরিন অবাক হয়ে গেল। এত রাতে এখানে এসেছে কেন নাফিস? এত রাতে এখানে? একটা কথা জিজ্ঞেস করি, তোমারে কটকটি করেন? তুমি ভালোবাসো তো আমারে? জেরিন যেন থমকে গেল। ভালোবাসে মানে কি? অনেক ভালোবাসে জেরিন নাফিসকে। এই লোক কি এতদিনে এটাও বুঝল না? জেরিন বলল, নিজের থেকে ও বেশি ভালোবাসি। এক জীবন কাটাতে পারবে না আমার সঙ্গে ডাল ভাত খেয়ে? দিব্যি পারবো। তাহলে চলে এসো। এখনই। আমি অপেক্ষা করছি। জেরিন অবাক হয়ে বলল, এখনই? হু। হয়তো এখন। নয়তো কখনো না। আর হারামে থাকতে চাই না। আমি আর আধ ঘন্টা এখানে দাঁড়াবো। তোমার ওই মুসিবত বাপের সব ফেলে রেখে আসবে। জেরিন কি করবে বুঝতে পারছে না। এটা এত বড় সিদ্ধান্ত। অথচ সময় আধ ঘন্টা। কিন্তু জেরিন তো নাফিসকে ছাড়াও থাকতে পারে না। জেরিন বলল, আসছি। একটু সময় দিন। গোছগাছ করে নেই। একটা সুতাও আনবে না। শুধু পরনের ড্রেসটা ছাড়া। আমি গলির সামনে আছি। এসো। নাফিস কল কেটে দিল। জেরিনের দুঃখ হলো। তার এত সুন্দর সুন্দর জামা সব রেখে চলে যাবে। তার যেই হিটলার বাপ, তাকে তো জীবনেও আর এই বাড়িতে উঠাবে না। গেল জেরিনের জামাগুলো। জেরিন একবার দরজা খুলে দেখল বাইরে কেউ আছে কিনা। দেখল নেই। ওর বাবার ঘরের দরজাও বন্ধ। জেরিন শুধু ওড়না আর ফোনটা হাতে নিয়ে বের হলো। মেইন দরজা খোলার আগে একবার পেছনে ফিরে তাকালো। বুকটা কেমন কাঁপছে। তবুও জেরিন বেরিয়ে গেল। পরিবার একদিন হয়তো মেনে নিবে। কিন্তু আজ নাফিসকে হারালে সারা জীবন আফসোস করে বাঁচতে হবে। জেরিন বের হলো। রাত অনেক। তবে আলো জ্বলছে বাসার সামনে রাস্তায়। জেরিন গেট দিয়ে বের হয়ে একটু সামনে এগিয়ে যেতেই দেখল নাফিস বাইকের উপর বসে আছে। জেরিনকে আসতে দেখে নাফিস বাইকে থেকে নেমে এগিয়ে এলে জেরিন দৌড়ে গিয়ে নাফিসকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নাফিস বুঝতে পারল জেরিন ভয় পাচ্ছে। এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ভয় লাগারই কথা। নাফিস জেরিনকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বলল, মুসিবতের বেটি, তোমার মুসিবত বাপের জন্য কান্না করতাছ, নিমু না কিন্তু। কান্না থামাও। ওদের আর কখনো দেখতে পারবো না নাফিস, ওরা আমাদের মেনে নেবে না। কে বলেছে নেবে না? বিয়ে করেই বেবি নিয়ে নিব। এরপর বেবি নিয়ে আসলে তোমার বাপ কেন সবাই রাজি হয়ে যাবে। কেঁদো না। নাফিস বাইকে উঠে বসল। জেরিন পেছনে বসল। নাফিস ভাবল এত রাতে কাজী অফিস খোলা থাকবে না। তাই জেরিনকে নিয়ে সোজা তুর্যর বাড়িতে গেল। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে নাফিস তুর্যকে কল করল। তুর্য তখন সায়রাকে বুকে নিয়ে শুয়েছিল। হুট করে কল আসায় ফোন হাতে নিয়ে দেখল নাফিসের কল। কল রিসিভ করতেই নাফিস বলে উঠল, নিচু নামুন স্যার। দরজার সামনে মেয়ে ভাগিয়ে এনে দাঁড়িয়ে আছি। তুর্যর মুখে হাসি ফুটল। সায়রা তখন তুর্যর দিকে চেয়ে। তুর্য বলল, ওয়েল ডান। ওয়েট করো, আসছি। তুর্য কল কাটলে সায়রা তুর্যর বুকে থেকে মাথা তুলে বলল, কি হয়েছে? নাফিস জেরিনকে তুলে এনেছে। নিচে দাঁড়িয়ে আছে ওরা।
এ কথা শুনতে দেরি সায়রা এক লাফে উঠে বসে পড়ল। ভাগিয়ে বিয়ে। জীবনে অনেক শুনেছে, কখনো দেখা হয়নি। তাও জেরিন আর নাফিসে। সায়রা নেমে গেল বিছানা থেকে। তুর্য বলল, এমন করছো কেন? আরে জলদি নিচে চলুন, বিয়ে দেখব। বলে সায়রা দরজা খুলে বেরিয়ে গেল। পিছে পিছে তুর্যও যাচ্ছে। এই মেয়ে কি পাগল হয়ে গেল? তুর্য পেছনে থেকে বারবার বলছে, পাখি এভাবে ছুটোছুটি করো না, পড়ে যাবে। থামো, আসুন আপনি। সায়রা শুনল না। সিঁড়ি দিয়ে নেমে আগে গিয়ে দরজা খুলল। খুলেই দেখল জেরিন আর নাফিস দাঁড়িয়ে। সায়রা জেরিনলে জড়িয়ে ধরল। দুজনেই জড়িয়ে ধরে রইল। এসে পড়েছিস, এখন থেকে একসাথে থাকবো, অনেক মজা হবে। ওদের এভাবে দেখে তুর্য আর নাফিস হা করে চেয়ে রইল। এদের দেখে মনে হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দেওয়া হয়েছে। নাফিস বলল, স্যার আমাদের ওকিহাগ করা উচিত না। মনে তো হচ্ছে, চলো করি। কথাটা বলে তুর্যই নাফিসকে জড়িয়ে ধরল। এবার সায়রা আর জেরিন চেয়ে আছে। ওদের কোলাকুলি শেষ হলে সবাই ভেতরে এলো। সামর্থ্য বেগমকেও ডাকা হলো। সবাই বসেছে গোল হয়ে। এখন কি করা যায়? এত রাতে কাজী পাবে কোথায়? তার মধ্যে জেরিনের বাপ যদি পুলিশি ঝামেলা করে। নাফিস বলল, ওর বাপ সিউর ঝামেলা করবে। সিউর। তুর্য বলল, তার আগে বিয়ে হয়ে যাবে। এরপর সোজা কক্সবাজার। ঝামেলা করে লাভ হবে না। সবাই ভ্রু কুঁচকে বলল, কক্সবাজার? হু, বিয়ে করবে, কিছুদিন ঘুরবে না, তা কি করে হয়? ভোরবেলায় কাজী নিয়ে আসবো, বিয়ে হবে, এরপর সোজা ঢাকা ছাড়বে। নাফিস বলল, বমি একা যাচ্ছি না, আপনিও যাবেন স্যার? সবাই যাব, ট্যুরও হয়ে যাবে। তুর্য একটু ভাবল, এরপর বলল, যাওয়া যায়, কিন্তু ওকে ডান। ভোরে রওনা হব তাহলে। এ কথা শুনে সায়রা যেন পারছে নাচতে শুরু করবে। কিন্তু সামর্থ্য বেগম বলে উঠল, আমি যাচ্ছি না, তোরা যা। এবার সবাই একসাথে সামর্থ্য বেগমের দিকে তাকালো। সামর্থ্য বেগম কাচুমাচু হয়ে বলল, আমার পায়ের ব্যথা, আমি নড়তেও পারবো না। তাছাড়া তোরা চলে গেলে বাড়িতে তালা দিতে হবে। ছোট নাতবুর বাপে আসলে আপ্যায়ন করবে কে? সামর্থ্য বেগমের কথা শুনে সবাই হেসে ফেলল। তবুও তুর্য অনেকবার বলল, গাড়িতে করেই তো যাবে। কি এমন হবে? কিন্তু সামর্থ্য বেগম যেতে রাজি হলেন না। তাই আর জোর করল না কেউ। তিনি নিজের ঘরে চলে গেলেন। এবার সমস্যা হলো বাকি রাতটুকু নিয়ে। জেরিন এখন শুবে কোথায়? রুম আছে, তবুও সায়রা বসল, জেরিন বাকি রাতটুকু আমার সাথে থাকবে। সায়রার এমন কথা শুনে তুর্য ভ্রু কুঁচকে ফেলল। বউ তার কি বলছে? তুর্য ঘুমাবে কোথায়? বউ ছাড়াই বা কি করে ঘুমাবে? তার বউ তাকে কিস্পর শাস্তি দিতে চাইছে। তুর্য বলল, তাহলে আমি কোথায় থাকব? কেন নাফিস ভাইয়ার সাথে? এমন করো না বউ, আমার ঘুম হবে না। কথাটা বলে তুর্য সায়রার দিকে এগিয়ে যাচ্ছে। নাফিস তুর্যর হাত ধরে ফেলল। বলল, আমার সাথে থাকুন স্যার। যাও সায়রা, তোমরা গিয়ে ঘুমাও। সায়রদার জেরিন সিঁড়ি দিয়ে উঠতে লাগলে তুর্য চেঁচিয়ে বলে উঠে, সাবধানে বউ। জেরিন এই দুঃখের সময়ও শুধু মুখ চেপে হাসছে। এত পাগল মানুষ হয়? নাফিস তুর্যর হাত ধরে রেখেছে। তুর্য অসহায় চোখে চেয়ে রইল। বউটা তার মির্জাফর। এতটা সময় কি সুন্দর বুকে শুয়েছিল। এবার তুর্য নাফিসের দিকে চেয়ে বলল, তোমার বউটা কেন আমার বউরে নিয়ে ভাগলো? আমার বউ ভাগছে নাকি আপনার? আমার বউ তো ছোট, এত কিছু বুঝে নাকি? তুর্যর কথা শুনে নাফিস হা করে চেয়ে আছে। বলে কি, সায়রা নাকি ছোট? নাফিস বলল, আসলেই অনেক ছোট আপনার বউ। কয়দিন পর মাও হয়ে যাচ্ছে। তুর্য এবার নাফিসের রুমে ঢুকে বিছানায় বসতে বসতে বলল, কত আদর করে পালি জানো? তুমি বুঝবো না এসব। নাফিস ও তুর্যর পাশে এসে বসে বলল, কেন বুঝবো না? এখনো তো বিয়েই করো নাই। বাসর করবা, এরপর বাচ্চা, তখন বুঝবা বউ কত আহ্লাদ করে পালতে হয়। আপনি বউ পাগল হয়ে গেছেন স্যার। তুমিও হয়ে যাবা, শুধু কালকের রাতটা আসতে দাও। নাফিস ভ্রু কুঁচকে বলল, দিনের বেলা কি দোষ করলো? ধুর বলদ, শুভ কাজ রাতেই করতে হয়। তাছাড়া আমিও যাচ্ছি। তোমার বেশি সুখ আমার সহ্য নাও হতে পারে। নাফিস এবার বলে উঠল, তাহলে আপনি থেকে যান, স্বার্থপর। এদিকে সায়রা আর জেরিন পাশাপাশি শুয়ে গল্প করছে। জেরিন কাঁদছে। সায়রা বুঝালো,
সায়রা নিজেও সব ছেড়ে পড়ে আছে। এটাই মেয়েদের জীবন। ভোর হলেই জেরিনের নাম জুড়ে যাবে নাফিসের নামের সঙ্গে। সায়রা এবার একটু মজা করে বলল, তাড়াতাড়ি বাবু নিয়ে নিবি কিন্তু। তুই কখন ভেবেছিলি বেবির কথা? সায়রা থেমে গেল। ও তো কিছুই ভাবেনি, হুট করে জানতে পেরেছে। সায়রা বলল, আমি ভাবিনি। ভাবার আগেই শুনি বেবি আসছে। জেরিন এবার আস্তে করে বলল, ফিলিংস কেমন রে? কাল তো বিয়ে হচ্ছেই। কাল রাতেই টের পাবি কেমন ফিলিংস। জীবনেও না। অন্তত 1 মাস সময় দিতে হবে আমাকে। জেরিনের কথা শুনে সায়রা হেসে ফেলল। বলল, 1 মাস তো দূর। একদিন সময় দেয় কিনা দেখ। কেন দিবে না? আমি বিয়ে করা বউ পালিয়ে তো আর যাব না। বিয়ে করা বউ বলেই দেবে না সময়। যদি দেয় আমাকে এসে বলিস তুই। আবার তোদের প্রেমের বিয়ে। জেরিন এবার একটু চিন্তা করে বলল, তোদের তো এমনিই বিয়ে। তোকে সময় দিয়েছিল। একদিনও না। জেরিন এবার ঠাট্টা করে বলল, এর জন্যই তোর বেবি এত তাড়াতাড়ি চলে এসেছে। তোর ও হবে। সারারাত কারো চোখে ঘুম নেই। তুর্য একজনকে দিয়ে সকাল সকাল কাজী ডাকালো। জেরিন আর সায়রা নিচে নামলো। সামর্থ্য বেগম এলো। সায়রা জেরিনকে ওর থেকে একটা লাল শাড়ি পরিয়েছে। গয়না অর্ধেক দিয়েছে জেরিনকে। কিন্তু নাফিস সেই নিজের লুকেই আছে। দুজনকে পাশাপাশি বসানো হলো। কাজীকে সব বলা হলে দেনমোহর ঠিক করা নিয়ে বলল। দেনমোহর কত ধরব? নাফিস ঠিকই করে নিয়েছে, ওর জমানো যত আছে তার আধা বলবে। কিন্তু তার আগেই তুর্য বলে উঠল, 10 লাখ ধরুন। নাফিস চেয়ে বলল, স্যার 10 লাখ? চুপ। বিয়ের নতুন বর এত কথা বলতে হয় না। 10 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো নাফিস আর জেরিনের। সকাল ভোরে সায়রা মিষ্টি আনলো ফ্রিজ থেকে। সবাইকে খাওয়ালো। কিন্তু নিজে খেতে পারল না। বিয়ে শেষ হতেই তুর্য বলল, উপরে গিয়ে গোছগাছ করো। 8টার মধ্যে বের হব। সায়রা আর জেরিন উপরে গেল। নাফিস ঘরে এসে বলল, আমার জামাকাপড় সব বাসায় রেখে এসেছি। কিনে নিও। জেরিনের জন্যও কিনতে হবে। টাকা উঠাতে হবে তাহলে। তুর্য কিছু বলল না। শুধু নাফিসের দিকে এগিয়ে এসে হাতে একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলল, এখানে যা আছে খরচ করো। কাবিনের টাকা পুরোটা দিয়ে দিবে। খবরদার মাফটাফের ধারে কাছেও যাবে না। নাফিস অবাক হয়ে বলল, এত টাকা আমি? তোমার বিয়ের উপহার। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বিয়েতে কিছু দেব না নাকি? রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। তুর্য বেরিয়ে গেল। নাফিস চেয়ে রইল। ওর কাছে ও জমানো টাকা আছে। এতদিন জমিয়েছে। কিন্তু এখন সবই তুর্য দিচ্ছে। তবুও নাফিস ঠিক করল নিজের জমানো টাকাও তুলবে কিছু। জেরিনকে উপহার দেওয়ার জন্য। সায়রা টুকটাক সব গুছিয়ে নিচ্ছে। সায়রার রুমেই জেরিন রেডি হচ্ছে। তুর্য এসে দরজার টোকা দিল। সায়রা ভেতর থেকেই বলল, কে? তোমার একমাত্র জামাই। দরজা খোলো বউ। সায়রা এসে দরজা খুলে দিয়ে দরজার সামনেই দাঁড়ালো। বলল, কি চাই? আপাতত রেডি হব, তাই জামাকাপড় হলেই হবে। বাট রাতে অফকোর্স তোমাকে চাই। জেরিন ভেতরে ছিল। তুর্যর এ কথা শুনে বেচারি চোখ বড় বড় করে চেয়ে রইল। সায়রা বলল, কি বলছেন? ভেতরে জেরিন আছে। আমি খারাপ কি বললাম? আমি জামাকাপড় দিচ্ছি, দাঁড়ান। ভেতরে ও যেতে পারবো না। তুর্য এ কথা বলতেই জেরিন বেরিয়ে এলো। সায়রাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমি নিচে যাচ্ছি। জেরিন চলে গেল। তুর্য সায়রাকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েই জড়িয়ে ধরল সায়রাকে। যেন কত জনম সায়রা দূরে দিছ। তুর্য বলল, আহা, বউকে জড়িয়ে ধরলে ও কত শান্তি। এই পাগল লোক। এসব কি হচ্ছে? কি হচ্ছে? কাল রাতে বান্ধবীকে পেয়ে আমায় ফেলে চলে এলে। আমি ভালো তাই রাগ করলাম না। আজকে ও বান্ধবীকে নিয়েই থাকবো। ইস, নাফিসের জিনিস তোমার কাছে কেন থাকবে? আজ রাতে ওদের মধ্যে কত কিছু হবে। হে, সবাই তো আপনার মতো। সবাই আমার মতো না বলো। আমি ভালো ছেলে তাই তোমাকে কত ছাড় দিয়েছি। ভুলে গেলে সেই কথা বউ। সায়রা চোখ বড় বড় করে চেয়ে বলল, কি? আপনি ছাড় দিয়েছেন? নাকি এক রাতেই আমার হাড্ডি সহ গুড়িয়ে দিয়েছেন? চুপ বউ। এসব বলে না। স্বামীর আদর চুপ করে নিতে হয়। অসভ্য লোক। এখন জামা কাপড় দাও। রেডি হই। জেরিন নিচে এসে দেখল নাফিস সোফায় বসে আছে, সাথে সামর্থ্য বেগম। নাফিস জেরিনের দিকে তাকালো। জেরিন সায়রার মতো গোল ড্রেস পরছে।
কালো রঙের, ফর্সা শরীরে বেশ মানিয়েছে। সাথে হাতে চিকন চুড়ি, গলায় চেইন, নাকে ছোট্ট একটা নাকফুল। এই সব কিছুই সামর্থ্য বেগম দিয়েছে। বেশ বউ বউ লাগছে জেরিনকে। সামর্থ্য বেগম জেরিনকে কাছে ডাকলেন, পাশে বসিয়ে বললেন, নাতবউ দুটো পেয়েছি আমি, একেবারে চাঁদের মতো সুন্দর। পরপর জেরিন কপর হাত ধরে বলল, কোনো চিন্তা করিস না, তোর বাপ আর কি করবে, ঘুরবি মন খুলে। আর সায়রার মতো একটা খুশির খবরও যেন বাড়ি ফেরার পর পাই হু। সামর্থ্য বেগম যখন এ কথা বলছে তখন তুর্য আর সায়রাও নিচে নেমে এসেছে। নাফিস সঙ্গে সঙ্গে কেসে উঠল। জেরিনও খানিক লজ্জা পেল। তুর্য ঠোঁট চেপে হাসছে। এবার ফাঁসবে নাফিস। সে আর সায়রা অনেক শুনেছে এসব। সামর্থ্য বেগমের কাছে থেকে বিদায় নিল ওরা। বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠল। তুর্য আর সায়রা সামনে, নাফিস আর জেরিন পেছনে বসার কথা থাকলে ও জেরিন আর সায়রা ইচ্ছে করেই পেছনে বসল। তুর্য খুশিই হলো। নাফিস বেটা কক্সবাজার যারার আগে আর বউকে পাচ্ছে না। নাফিস গাড়িতে উঠে বসতেই তুর্য বলল, বেস্ট অফ লাক নাফিস। দাদির কথা যেন সত্যি হয়। বলেই হাসল তুর্য। নাফিস বলল, আপনিও মজা নিলেন স্যার। না, দোয়া করলাম। তো চলো যাওয়া যাক। ওকে। গাড়ি ছাড়ল। দুই জোড়া শালিক চলল তাদের গন্তব্যে। একান্তে সময় কাটাতে। এদিকে জেরিনের বাবা সকাল থেকে মেয়েকে না পেয়ে দিশেহারা। জেরিনের ফোনে বারবার কল করে বন্ধ বলছে। তিনি ধরেই নিয়েছে নাফিস তার মেয়েকে অপহরণ করেছে। বাধ্য হয়ে তিনি থানায় ছুটে গেল। এদিকে সাদমান শাহরিয়ার তুর্য যেহেতু গার্জেন ছিল তাই ওর ঠিকানা বের করল। এরপর পুলিশ নিয়ে সোজা বাড়ি চলে এলো। সামর্থ্য বেগম তখন বসার ঘরেই ছিলেন। তার পায়ের ব্যথা। পায়ে একজন তেল মালিশ করে দিচ্ছিল। এমন সময় সদর দরজায় বেল বাজল। সামর্থ্য বেগম চুমকিকে ডেকে দরজা খুলে দিতে বলল। চুমকি দরজা খুলতেই দেখল দুজন পুলিশ আর একজন লোক দাঁড়িয়ে আছে। চুমকি ভয় পেয়ে সামর্থ্য বেগমকে ডেকে বলল, দাদি পুলিশ আইছে দেহি। সামর্থ্য বেগম পায়ে তেল মালিশ করা মহিলাটাকে চলে যেতে বলল। চুমকিকে বলল ওদের ভেতরে আসতে দিতে। জেরিনের বাবা তাড়াহুড়ো করে ঢুকল ভেতরে। সামর্থ্য বেগমকে দেখেই বলল, আপনার নাতি কই? ডাকেন ওদের। আমার মেয়ে অপহরণ করছে ওরা। সামর্থ্য বেগম চেয়ে রইল। পুলিশের মধ্যে একজন বলল, তুর্য আর নাফিস। ওনারা ওনার মেয়ে জেরিনকে অপহরণ করেছে বলে দাবি করছে। আর এই বাড়িতে এনেই নাকি রেখেছে। আমরা বাড়িটা খুঁজে দেখব। আমার নাতি দুইটার একটাও বাড়িতে নাই। কালই ওরা শহরের বাইরে ঘুরতে চলে গেছে। জেরিনের বাবা এবার বলে উঠল, মিথ্যা কথা। কাল সন্ধ্যায় ওরা আমার বাসায় ছিল। আরে ওখান থেকে আসার পর আপনি মাইয়া দিবেন না দেইখা ছোট নাতির মনটা খারাপ আছিল। তাই ঘুরতে গেছে। আর ওনার মাইয়া যদি অপহরণই করার হইতো তাইলে কি আর বিয়ার প্রস্তাব নিয়া যাইতাম নাকি? পুলিশ এবার জেরিনের বাবাকে বলল, এই মহিলা যা বলছে তা কি ঠিক? কিছুটা ঠিক। কিন্তু আমার মেয়ে কই যাবে তাহলে? দেখুন গিয়ে আপনার সাথে রাগ করে কোথাও চলে গেছে। হেনস্থা করলেন আমাদের। কথাটা বলে পুলিশ বেরিয়ে গেল। সামর্থ্য বেগম ঠোঁট কামড়ে হাসল। জেরিনের বাবা হতাশ। এটা কি হলো? মেয়ে তার গেল কই? কথায় খুঁজবে এখন? কাল রাতে ও তো ঘরে ছিল। কাল যদি ওরা ঘুরতে চলে যায় তাহলে তার মেয়ে কই? ওরা কক্সবাজার পৌঁছালো দুপুরের দিকে। সারা রাস্তা জেরিন আর সায়রার বকবক শুনে শুনে নাফিস আর তুর্যর মাথা খারাপ। এরা বাড়িতে একসাথে থাকলে কি করবে কে জানে। কক্সবাজার এসে ওরা আবার আরেক ঝামেলায় পড়ল। আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসেনি। তাড়াহুড়ো করে এসেছে তাই তুর্য বলল সে সব ম্যানেজ করে নিবে। সুন্দর একটা রিসর্ট দেখে তুর্য সেখানেই দুটো রুম বুক করল। রিসর্টে এসে ও সায়রা আর জেরিন হাত ছাড়ছে না। এবার নাফিস সায়রাকে বলল, বইন আমার এবার আমার বউরে একটু ছাড়ো। সঙ্গে নিয়া যাই। সায়রা হেসে ফেলল। জেরিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। তুর্য বলল, বউপাখি বেচারার বউটারে একটু দাও। না হলে একটু পরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। সায়রা নাফিসের হাতে জেরিনের হাত তুলে দিয়ে বলল, নিন আপনার বউ দিয়ে দিলাম। খুবই উপকার হইল বিশ্বাস করো। বউ ফিরায় দিলা তাই আজ আমি তোমারে এর ব্যাগ আচার কিনে দিব যাও। নাফিসের কথা শুনে সায়রা খুশি হলে ওপর মুহূর্তেই তুর্য বলল,
হে, এমনি বমি করে ভাষায় আবার আচার খেয়ে আরো বমি করুক। তুমি তোমার বউ নিয়ে বিদায় হও। তুর্য সায়রাকে টেনে নিয়ে চলে গেল ওদের রুমের দিকে। নাফিস আর জেরিন দাঁড়িয়ে। নাফিস জেরিনের হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো মুসিবতের বেটি, রুমে চলো। আমি ভীষণ হট হয়ে আছি। নাফিসের কথা শুনে জেরিনের চোখ বড় বড় হয়ে গেল। হট হয়ে আছে মানে? এই লোকের এমনিই মাথা খারাপ। রুমে এসে নাফিস শব্দ করে দরজা বন্ধ করে দিল। জেরিন চেয়ে রইল। দরজাটা বন্ধ করেই জেরিনের দিকে তাকালো। জেরিনের যেন আত্মা উড়ে যাচ্ছে। নাফিস ঠোঁট কামড়ে হাসল। পরপর জেরিনের দিকে এগিয়ে আসতে লাগলো। জেরিন পিছিয়ে যেতে লাগলো। বলল, কি হয়েছে? এভাবে এগুচ্ছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন সুইটি? থামুন। নাফিস থামল না। উল্টো জেরিনের হাত ধরে টান দিয়ে এনে জেরিনকে ওর বুকের উপর ফেলল। জড়িয়ে ধরল শক্ত করে। বলে উঠল, শক্ত করে জড়িয়ে ধরো না সুইটি। হালাল হওয়ার পর প্রথম আলিঙ্গন। আহা, পোড়ানটায় কেমন সুখ সুখ লাগছে। জেরিন হেসে ফেলল। একটা পাগল লোককে ভালোবেসেছে ও। জেরিন নিজেও শক্ত করে জড়িয়ে ধরল নাফিসকে। হালাল যে সত্যিই সুন্দর তা জেরিন টের পাচ্ছে। আগে কত জড়িয়ে ধরতে ইচ্ছে হতো, কিন্তু এত জোরাজুরি ওরা কখনোই করেনি। নাফিসও কখনো এসব নিয়ে বলেনি কিছু। নাফিসের সোজা কথা ছিল, হালাল হতে হবে। আজ নাফিস কথা রেখেছে। আজ তারা হালাল। চাইলেই এখন জেরিনের নাফিসের সঙ্গে লেপ্টে থাকতে পারে। নাফিস ছাড়ল জেরিনকে, বলল, যাও কটকটি ফ্রেশ হয়ে নাও গিয়ে। রেস্ট নিতে হবে। আপনি আগে যান। চলো একসাথে যাই। কথাটা বলেই নাফিস চোখ মারল। জেরিন কয়েক কদম পিছিয়ে গেল। নাফিস শব্দ করে হেসে বলল, ভয় পেলে? জেরিন কিছু বলল না। নাফিস এগিয়ে এসে জেরিনের কোমর জড়িয়ে ধরে দাঁড়ালো। জেরিনের চোখে চোখ রেখে বলল, ভয় পেলে হবে না সুইটি। বউ হয়ে গেছো। এবার উহু আহা শুনছি না আমি। মাইন্ড ইট। ওকে। কথাটা বলে নাফিস ওর জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। জেরিন বিছানায় গিয়ে চুপ করে বসে রইল। এই জেরিন আগে নাফিস একটা কথা বললে ও 10টা বলতো। আজ কেন যেন শুধু লজ্জা আর ভয় লাগছে। মনে হচ্ছে যখন তখন নাফিস ছুঁয়ে দিবে ওকে। কি করে এই লজ্জা সইবে জেরিন? নাফিস একেবারে শাওয়ার নিয়ে বের হলো। বের হয়ে দেখল জেরিন সবকিছু গুছিয়ে রাখছে। জেরিন নাফিসের শব্দ পেয়ে পেছনে ফিরে চেয়ে দেখল নাফিস তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে শুধু একটা ট্রাউজার। এতে করে নাফিসের বডি দৃশ্যমান। জেরিন একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। বিষয়টা খেয়াল করল নাফিস। তার কটকট করা প্রেমিকা বউ হয়ে যাওয়ার পর কেমন লাজুকলতা হয়ে গেছে। এই মেয়ে কি বুঝে না নাফিসের মনে ও মাথায় কি কি চলছে? নাফিস যখন ধৈর্য ভেঙে জেরিনের সামনে নিজেকে তুলে ধরবে এই মেয়ে তো মরেই যাবে মনে হচ্ছে। নাফিস বলল, যাও শাওয়ার নিয়ে আসো কটকটি। ঘুমাবো। আচ্ছা। আপনি ঘুমান তাহলে। জেরিন নাফিসের পাশে দিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় নাফিস বলে উঠল, জলদি করো সুইটি। তোমার বুকে ঘুমাবো। জেরিন একবার নাফিসের দিকে চেয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই লোকের কথা আজ এমন লাগছে কেন? কেমন আফিমের মতো নেশাময় কণ্ঠ। জেরিনকে কি মেরাই ফেলবে নাকি কে জানে। জেরিন সময় নিয়েই বের হলো। বের হয়ে দেখল নাফিস রুমকে হিমঘর বানিয়ে রেখেছে। এসির পাওয়ার কততে দিয়ে রেখেছে কে জানে। জেরিন দেখল নাফিস রাতশোয়া হয়ে ফোন দেখছে। জেরিন আস্তে আস্তে হেঁটে এসে নাফিসের পাশে বসল। নাফিস ফোনটা রেখে জেরিনকে নিজের কাছে টেনে নিল। নাফিস জেরিনকে স্পর্শ করতেই জেরিনের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। নাফিস জেরিনকে কাছে টেনে নিয়ে ওকে নিয়েই শুয়ে পড়ল। উপরে সাদা রঙের চাদরখানা টেনে দিল। জেরিন বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। নাফিস জেরিনকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, প্যানিক করো না। এগুলো নর্মাল। আমিই তো ছোব তোমায়। নিঃশ্বাস ফেলো। নর্মাল হও প্লিজ। নাফিস জেরিনকে বুঝানোর জন্য বললেও জেরিনের শরীর অনবরত কাঁপছে। নাফিস শক্ত করে জেরিনকে জড়িয়ে ধরে রেখে ফের জেরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, নর্মাল হও যান। মায় তো জড়িয়ে ধরেছি। তাতেই এ অবস্থা হলে বাসর করব কি করে? জেরিন এবার বলল, চুপ। কেন ভয় লাগছে আমাকে? বিশ্বাস করো কিচ্ছু করব না এখন। শুধু ঘুমাবো একটু। তাহলে ঘুমান। তবুও অসভ্য কথা বন্ধ করুন। নাফিস এবার জেরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
তাহলে তোমার বুকে ঘুমাতে দাও প্লিজ যান। কথাটা বলে নাফিস একটু উঠল। সায়রার গায়ে ওড়না ছিল। ওড়নাতে হাত দিতেই জেরিন বাধা দিয়ে বলল, আরে কি করছেন? চুপ। এখন থেকে আমার কাছে থাকলে ওড়না রাখবে না। এভাবেই থাকবে। কথাটা বলেই নাফিস জেরিনের ওড়নাটা নিয়ে নিল। এক সাইডে ওটা রেখে জেরিনের বুকে এসে বাচ্চাদের মতো করে শুয়ে পড়ল। জেরিনের হাত টেনে নিয়ে নিজের মাথায় রাখল। বুঝালো যাতে হাত বুলিয়ে দেয়। জেরিন এবার একটু নর্মাল হলো। নাফিসের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নাফিস বলে উঠল, জানো মুসিবতের বেটি, যখন তোমার সঙ্গে প্রেম করতাম ভাবতাম এমন একটা সময় কবে আসবে, তোমার বুকে আমি ঘুমাবো, তুমি আমার চুলে হাত বুলিয়ে দেবে। আজ সেই দিন। আজ আমি সত্যিই আরাম করে ঘুমাবো। জেরিন শুধু নাফিসের কথা শুনেই যাচ্ছে। ইস, লোকটা কত কিছু ভেবেছে। আর জেরিন কিনা ভয় পেত নাফিস ওকে ছেড়ে যাবে ভেবে। এদিকে নাফিস জেরিনকে জড়িয়ে ধরেছে। জেরিন বারবার নড়াচড়া করছে শুধু। নাফিস একটা সময় ঘুম ঘুম কণ্ঠেই বলে উঠল, বিশ্বাস করো জান, প্যান্টের নিচে আন্ডারওয়্যার পরিনি, তোমার এভাবে নড়াচড়া আমায় ডিস্টার্ব করছে ভীষণ। এখনই বেইজ্জত কইরো না প্লিজ। নড়াচড়া বন্ধ করো। ঘুমাতে দাও। জেরিন শুরুতে নাফিসের কথার মানে না বুঝলে পর মুহূর্তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল, কি অসভ্য লোক। একটুও লজ্জা নেই। আবার এসব বলছে নিজের মুখে। সায়রা লম্বা জার্নি করাই অনেকটা বেহাল অবস্থা। উঠে ফ্রেশও হতে চাইছে না। তুর্য তাই আগে গেছে শাওয়ার নিতে। কাল রাতে বেচারার ঘুম হয়নি, সায়রা ওইভাবেই বিছানায় শুয়ে আছে, পা দুটো ব্যথা করছে। যত দিন যাচ্ছে সায়রার শরীর ভারী হয়ে যাচ্ছে কেমন যেন। তুর্য শাওয়ার নিয়ে বের হয়ে দেখল সায়রা চিৎপটাং হয়ে শুয়ে আছে, তুর্য এসে বসল পাশে। সায়রার মাথায় হাত রাখল। সায়রা চোখ বন্ধ করে আছে। তুর্য বলল, পাখি, উঠো এবার। শাওয়ার নিয়ে আসো, ভালো লাগবে। না, আমার ভীষণ পায়ে ব্যথা হচ্ছে। তুর্য ভ্রু কুঁচকালো। সারা পথ গাড়িতে করে এসেছে। তাহলে পায়ে ব্যথা কেন? তুর্য সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে সায়রার পায়ের কাছে বসল। সায়রার পা হালকা ফুলে উঠেছে। এটাও প্রেগন্যান্সির সময় অনেকের হয়ে থাকে। তুর্য সায়রার পায়ে হাত দিতেই সায়রা লাফিয়ে উঠল। বলল, কি করছেন আপনি, পা ছাড়ুন। চুপ করো। দেখি পা দেখি। না তুর্য, ঠিক হয়ে যাবে। তুর্য শুনল না। সায়রার পা টেনে নিল। তুর্যর হাত বড়। সায়রার পা এইটুকু। তুর্য হাত বুলাতে লাগলো। কেমন অস্থির দেখালো তুর্যকে। সায়রা হুট করেই পা ছাড়িয়ে নিয়ে তুর্যকে জড়িয়ে ধরল। তুর্য অবাক। এই মেয়ের কখন কি হয় তুর্য বুঝতে পারে না। সায়রা তুর্যকে জড়িয়ে ধরে আবার তুর্যর গালে হাত রেখে তুর্য গালে চুমু খেল। তুর্য অবাক। যে মেয়েকে ছুতে গেলে লজ্জায় মুখ লুকায় এখনো, সেই মেয়ে আজ চুমু খেয়ে যাচ্ছে। সায়রার কি যে হলো কে জানে। তুর্যর সারা মুখ জুড়ে চুমু খেল, বিশেষ করে ঠোঁটে। তুর্য সুযোগ পেয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল না। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। তুর্য বড় একটা নিঃশ্বাস নিয়ে সায়রার হাত ধরে থামালো। বলল, আমাকে সিডিউস করতে চাইছো বেবি? নাকি আমার আদর নিয়ে একেবারে একসঙ্গে শাওয়ার নেওয়ার ফন্দি করছো হু? সায়রা মুচকি হেসে তুর্যর গলা জড়িয়ে ধরল। বলল, হে জনাব, আপনাকে সিডিউস করতেই চাইছি। আমাকে উস্কে দেওয়ার পরিণাম তো তোমার জানাবো। পরে তুমি আমায় অপবাদ দিয়ে বসে বসে কাঁদবে। ওটা তো আপনি আমায় ব্যথা দেন বলে কাঁদি। আদর করলে কি কাঁদতাম নাকি? তুর্য এবার সায়রার কোমর জড়িয়ে ধরল। কেমন নেশালো দৃষ্টিতে চেয়ে বলল, আমি তোমায় ব্যথা দেই, আদর করি না। সায়রা ঠোঁট বাঁকা করে বলল, না, যে আদরে ব্যথা নেই সে আদর আদরই না রে বউ। একজন আসল পুরুষ পাওয়ার খুশিতে তোমার আমাকে 4 বেলা আদর করতে দেওয়া উচিত। সায়রা এবার ভ্রু কুঁচকে বলল, আপনি কিভাবে আসল পুরুষ? এই যে আমার একটু আদরেই তুমি কাঁদো, চিৎকার করো। আসল পুরুষ না হলে কি এমন হতো? ইস, চুপ করুন। আদর করতে ইচ্ছে করছে রে বউ। সায়রা ছিটকে সরে গেল। তুর্য সায়রার ওড়না চেপে ধরে বলল, একটু বউ প্লিজ। ছাড়ুন, আমি শাওয়ার নেব। বউ না আমার তুমি। প্লিজ একবার। একটু। সায়রা শুনল না। পাগলকে বলেছে পাগলামি করো না। সায়রা জামাকাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, সাদমান সাহারিয়ার তুর্য, আপনি আসল পুরুষ না। আপনি একজন ভণ্ড পুরুষ। রাতে বোঝাবো বউ। আমি কি পুরুষ?
আমার ভেতরের সব পুরুষ ছোঁয়া আজ তোমায় একসাথে দেখাবো। বি রেডি হানি। সায়রা শাওয়ার নিয়ে বের হলো অনেকটা সময় নিয়ে। এসে দেখলো তুর্য সামর্থ্য বেগমের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। সায়রাও এসে কথা বলল। সামর্থ্য বেগম জেরিনের বাপের কথা জানালো। তুর্য বলল এসব আর নাফিসকে না জানাতে। বিয়ে করে ঘুরতে এসেছে, এসব টেনশন দেওয়ার দরকার নেই। কথা শেষ হলে দেখলো সায়রা গিয়ে বিছানায় বসে আছে, চুল দিয়ে পানি পড়ছে। তুর্য উঠে গিয়ে সায়রার সামনে দাঁড়ালো। এই মেয়ে তুর্যকে পাগল করে ছাড়বে। তুর্য একা তোয়ালে হাতে নিয়ে সায়রার চুল মুছতে লাগলো আর বলল, বিশ্বাস করো তোমার এমন খামখেয়ালির জন্য বেবির যদি কিছু হয় না, তোমাকে তুলে আছাড় মারব। তুমি কি ছোট বাচ্চা বলো তো? আমার ভালো লাগে না কিছু, শুধু খিদে পায়। এই যে এখনই খেতে যাব। নাফিস ভাইয়াদের কল দিন। দিচ্ছি। তুর্য বুঝলো সায়রার মুড অফ থাকার কারণ। সায়রার খিদে পায় কিন্তু খেলেও তা পেটে রাখতে পারে না, গড়গড় করে বমি করে দেয়। তুর্য আর সায়রা বের হলো। রিসর্টে খাবে না, একটু দূরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাবে। তার আগে নাফিসকে কল করলো। নাফিস বলল ওরাও যাবে, আসছে। তুর্য আর সায়রা দাঁড়িয়ে রইল রিসর্টের গেটের কাছে। এখান থেকে আর গাড়ি নেওয়ার দরকার নেই, হেঁটেই যাবে। তুর্য শক্ত করে সায়রার হাতটা ধরে রেখেছে। সায়রা কি কি খাবে তার লিস্ট বলে যাচ্ছে। অথচ তুর্য জানে এর মধ্যে থেকে কিছুই সায়রা খেতে পারবে তো দুর্গন্ধও নিতে পারবে না। একটু পরে নাফিস আর জেরিন এলো। নাফিসকে দেখে মনে হচ্ছে গভীর ঘুম থেকে উঠে এসেছে, চোখ মুখ ফুলে আছে। নাফিস এসেই বলল, কি সায়রা খাতুন, মুখটা শুকনা লাগছে কেন? খিদে পেয়েছে ম্যাডামের, চলো। ওরা চারজনে হাঁটতে শুরু করলো। বেশি দূরে নয় রেস্টুরেন্ট। তুর্য শক্ত করে সায়রার হাত ধরে রেখেছে, তবু বারবার বলছে, সাবধানে বউ, দেখে হাঁটো। আপনি তো হাত ধরে রেখছেনই, তবুও, কোলে তো আর নেইনি। সাবধানে হাঁটো। নাফিস ও জেরিনের হাত ধরে রেখেছে। মনে মনে ভাবছে সায়রার বেবি হবে। তুর্য মনে হচ্ছে আরো কেয়ারিং হয়ে উঠেছে। নাফিস যে কবে বাপ হবে। বউটা যেন রাজি হয়ে যায় বেবির জন্য। ওরা এসে রেস্টুরেন্টে ঢুকলো। সায়রা আগেই বলল সে ভাত খাবে, ভীষণ খিদে পেয়েছে তার। নাফিস আর জেরিনও তাই, শুধু তুর্য আলাদা করে কয়েক রকমের সালাদ সাথে রুটি নিল। খাবার আসতে দেরি হলো, সায়রা খেতে শুরু করলো। তুর্য মুচকি হেসে বলল, আস্তে ধীরে খাও বউ। সবাই রেখে চলে গেলেও তোমার বর এখানেই বসে থাকবে তোমার জন্য। তুর্যর এ কথা শুনে জেরিন মনে মনে বলল, কি কিউট অব। নাফিসটা এমন করে বলে না কেন? সবাই গল্প করতে করতে খাওয়া শেষ করলো। এরপর বের হলো। এবার আর সায়রা তুর্যর সাথে নেই, সামনে সামনে জেরিনের সঙ্গে যাচ্ছে। দুজনে গল্প করছে আর হাঁটছে। নাফিস আর তুর্য পেছনে পেছনে। দুজন পুরুষ চেয়ে আছে তাদের জীবনসঙ্গিনীর দিকে। নাফিস আর তুর্য একসময় একা একসঙ্গে হেঁটেছে আর গল্প করেছে। আজ তারা দুজনেই পরিপূর্ণ। তাদের শখের নারীরা তাদের সাথে। নাফিস বলল, জীবনটা কেমন মনে হচ্ছে স্যার? পরিপূর্ণ মনে হচ্ছে। দুজনেই একসঙ্গে হাসল। সন্ধ্যা নেমে এসেছে। এবার একটু গরম গরম চা খাওয়া দরকার। ওরা চলল চা খেতে। চা খেয়েই ওরা আবার রিসর্টে ফিরে এসেছে। গাড়ি নিয়ে যায়নি। সায়রার পায়ে ব্যথা হতে পারে বেশি হাঁটলে। রিসর্টে ফিরতে ফিরতে 7টা বেজে গেল। রাতের খাবার খেয়েই এসেছে, তাই ঠিক করলো আবার রুমে গিয়ে রেস্ট করবে। কয়েকদিন তো আছে, ঘোরা যাবে মন মতো। সায়রা জেরিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। তুর্য যেতে যেতে নাফিসকে বলল, বেস্ট অফ লাক। তুর্য চলে গেল। নাফিস জেরিনকে বলল, চলুন ম্যাডাম রুমে যাই। কেন এখন আবার ঘুমাবেন? হু, চলো যাই। রুমে চলে এলো জেরিন আর নাফিস। রুমে এসে নাফিস শব্দ করে দরজা বন্ধ করল। জেরিন পেছনে ফিরে তাকালে নাফিস হাত ধরে টান দিয়ে জেরিনকে দরজার সঙ্গে চেপে ধরল। জেরিনে ভয় পেয়ে নাফিসকে দূরে সরিয়ে দিতে চাইল। নাফিস হাতটাও চেপে ধরল। বলল, এবার কোথায় পালাবে মুসিবতের বেটি? ছাড়ুন। পারবো না। পারলে ছাড়িয়ে নাও। জেরিন ছুটাছুটি করল, কিন্তু নাফিসের শক্তির সঙ্গে কি আর পারবে। শেষে শান্ত হয়ে গেল। নাফিস হেসে বলল, কি হাওয়া শেষ। এমন করছেন কেন? বুঝো না কেন? নাফিসের দৃষ্টি কেমন যেন লাগছে। মনে হচ্ছে বেচারা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। জেরিন বলল, না বুঝি না।
তাহলে চলো বুঝাই। আমি যে অধৈর্য হয়ে আছি জান। তো আমি কি করব? নাফিস জেরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে শান্ত করবে। অনেক উহু, আহা, শুনেছি। এবার অন্য কিছু শুনতে চাই তো জান। জেরিন বলল, কি শুনতে চান? নাফিস ঠোঁট কামড়ে হেসে বলল, বললে লজ্জা পাবে। চলো করে দেখাই। সরুন। ইতর লোক। আজ কোনো সরি নেই। আজ শুধু কাছে আসাআসি হবে। নাফিস কেমন ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। জেরিন চোখ নামিয়ে নিল। কিন্তু আজ যে নাফিস তা শুনবে না। নাফিস জেরিনের চোয়াল ধরে মুখখানা উঁচু করল। কেমন করে যেন বলল, তুমি কি আরো ওয়েট করাতে চাও? বুঝো না আমি শেষ হয়ে যাচ্ছি। একটু আদর দাও না কেন? আমার আমার ভয় লাগে। ভয় দূর করে দেব তো জান। একবার সায় দাও। কসম একটুও ব্যথা দেব না। জেরিন কাপা কাপা কণ্ঠে বলল, নাফিস একটু সময়। বিশ্বাস করো তুমি না চাইলে কিচ্ছু হবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব। বুঝো একটু জান আমার। জেরিন তবুও নিজেকে সিটিয়ে নিচ্ছে। নাফিস বুঝল হয়তো জেরিন চাচ্ছে না এসব। তাই সঙ্গে সঙ্গে ডিস্টেন্স রেখে দাঁড়ালো। জেরিন এমনটা আশা করেনি। নাফিস জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলল। জেরিনের দিকে তাকালো। জেরিন দেখল নাফিসের চোখ মুখ কেমন লাল হয়ে আছে। নাফিস ঢুক গিলল, পরপর বলল, রেস্ট নাও। আমি একটু আসছি। কোথায় যাবেন? নাফিস হালকা হেসে জেরিনের কপালে চুমু খেলো একটা। পরপর বলল, একটু সময় দাও। এখনই আসছি। নাফিস বের হয়ে গেল রুম থেকে। জেরিন অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। নাফিস কি রাগ করল? জেরিন তো নিষেধ করেনি। জেরিনের ভয় লাগে, সে কি আগে এমন অবস্থায় পড়েছে নাকি? জেরিনের কান্না এলো। নাফিস কোথায় চলে গেল? জেরিন দরজা দিয়ে বাইরে তাকালো। কিন্তু নাফিসকে দেখা যাচ্ছে না। জেরিনের কান্না এলো। কেন অমন করতে গেল? ভয় লাগছিল তবুও নাফিসকের অস্থিরতা কেন বুঝল না। জেরিন দরজার পাশেই বসে রইল। নাফিস এলো ঠিক 15 মিনিট পর। দরজা খোলার শব্দ হতেই জেরিন উঠে দাঁড়ালো। নাফিস জেরিনকে দেখে অবাক। এই মেয়ে কি কাঁদছে? নাফিসের বুকটা মুচড় দিয়ে উঠল। জেরিনের দিকে এগিয়ে গিয়ে বলল, কাঁদছিলে কেন? নাফিস এগিয়ে যেতেই জেরিন এসে নাফিসের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে লাগলো। আর বলতে লাগলো, এই ইতর লোক। অসভ্য লোক। আমাকে এভাবে ফেলে চলে গেলেন কেন? জবাব দিন কেন? থাকবো না আমি আপনার সাথে। বাপ মা সব ফেলে এসেছি। আমাকে আজই ফেলে চলে গেলেন না। থাকবো না তো আমি। নাফিস কিছু বলছে না। হুট করেই জেরিন নাফিসের বুকের উপর হামলে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরল। বলল, আমি একটু ভয় পেয়েছি। তাই বলে ফেলে চলে যাবেন আপনি? শয়তান লোক। দিয়ে আসুন আমাকে ঢাকা। থাকবো না আমি আপনার সাথে। বন্দি হয়ে গেছো। যাবে কোথায়? আর চলে না গেলে কি করে হতো? তুমিই তো ভয় পাচ্ছিলে। জেরিন কাঁদতে কাঁদতে বলল, তাই বলে চলে যাবেন? বিশ্বাস করো জান। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তোমার কান্নারত মুখ দেখে লোভ লাগছে আমার এখন। প্লিজ থামো। কিন্তু জেরিন থামল না। নাফিস এবার ধমক দিয়ে বলল, চুপ মুসিবতের বেটি। কান্না করতে নিষেধ করছি না। জেরিন এবার ঠোঁট ফুলালো। নাফিস চোখ বন্ধ করে ফেলল। বলে উঠল, ধৈর্য দাও খোদা। মেরাই ফেলবে এই মেয়ে আমাকে। জেরিন নাফিসকে আরে শক্ত করে জড়িয়ে ধরল। নিজেই নাফিসের বুকে চুমু খেলো একটা। নাফিস এবার জেরিনের দুই গালে হাত রেখে বলল, তখন নিষেধ করলি কেন বল আমারে? এখন আবার মারতে চাস কেন আমারে? সজ হইতাছে না জেরিন। মইরা যাব আমি। কসম। নাফিস হুটহাট কেমন করে যেন কথা বলে। এই যে এখন ও বলছে। জেরিনের ভীষণ ভালো লাগে এমন করে নাফিস কথা বললে। জেরিন বলল, আমার ভয় লাগে বলেছি, নিষেধ তো করিনি। এখন তুই নিষেধ করলে ও শুনতেছি না, তোরে আমার চাই এখনই। কথাটা বলেই জেরিনের দুই গালে হাত রেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জেরিন ছটফট করতে লাগলো। নাফিস পাগলের মতো চুমু খাচ্ছে জেরিনের ঠোঁটে। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে ওরা, জেরিন টের পাচ্ছে। একটা সময় ওইভাবেই নাফিস জেরিনকে নিয়ে নরম তুলতুলে বিছানায় পড়ল। তবুও নাফিস জেরিনের ঠোঁট ছাড়ল না। জেরিন বোধহয় কিছু বলতে চায়। তাই বারবার ঠেলছে। নাফিস বুঝতে পেরে ঠোঁট জোড়া ছাড়ল। জেরিন হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি তখন স্মোক করতে গিয়েছিলেন? হু।
রাগ করে না যান। স্মোক না করলে নিজেকে শান্ত করতে পারতাম না। জেরিন নাফিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। নাফিস বুঝল আকাম একটা করে ফেলেছে সে। নাফিস জেরিনের হাত বিছানার সঙ্গে চেপে ধরে বলল, সরি তো জান। আর খাবো না, প্লিজ। তোমাকে খাবো এখন থেকে। সরুন আপনি। স্মোক করে নিজেকে শান্ত করেছেন না। আবার আমার কাছে কেন? নাফিস কয়েকটা ঢোক গিলে বলল, আরে আর বুঝো না কেন? পুরুষ মানুষ তো আমি। সরুন আপনি। আমি কিচ্ছু বুঝবো না। আর খাবো না। কসম। জেরিন রাগে নাফিসের বুকের মধ্যে কামড় বসিয়ে দিল। নাফিস সহ্য করে নিল। একটানে জেরিনকে নিজের কোলের উপরে এনে বসালো। জেরিন নাফিসের গলা জড়িয়ে ধরল। নাফিস জেরিনের দিকে চেয়ে জেরিনের সারা মুখে চুমু খেল। বলল, এখন ভয় কমেছে। জেরিন কিছু বলতে পারল না। নাফিস জেরিনের গায়ের ওড়নাটা টেনে ফেলে দিল। জেরিনের ঘন নিঃশ্বাস। নাফিস এবার জেরিনের পিঠে হাত দিয়ে জেরিনের জামার চেইনটা এক টানে খুলে ফেলল। জেরিন নাফিসকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল। জেরিন বলল, প্লিজ নাফিস। প্লিজ। আজ আমি প্লিজ নাফিস শুনতে চাই না জান। আজ তোমার মুখে সুখের গোঙানির আওয়াজ শুনতে চাই। প্লিজ বাধা দিও না। জাস্ট কিল মি নাফিস। পরপর নাফিস জেরিনের জামায় হাত দিল। জেরিন চোখ বন্ধ করে ফেলল। কি হচ্ছে এসব? এমন অনুভূতি কেন? নাফিস আগে মজা করে বলতো এসব। আজ সত্যিই নাফিস এসব করছে। এটাই বুঝি পূর্ণতা। নাফিস জেরিনের গলায় মুখ ডুবালো। জেরিনকে নিয়েই শুয়ে পড়ল। নাফিসের হাতের ছোঁয়া গভীর থেকে গভীরতর হচ্ছে। জেরিন ছটফট করছে। নাফিস তবুও ছাড়ছে না। একটা মুহূর্তে জেরিন উপলব্ধি করল নাফিস তাকে আবৃত করছে, নাফিস নিজেও ব্যাকুল। জেরিনের কানের কাছে মুখ এনে হিসহিসিয়ে বলল, একটু কষ্ট হবে, কেঁদো না জান। প্লিজ। আমার জন্য এইটুকু সহ্য করে নাও। পরপর জেরিন শক্ত করে জড়িয়ে ধরল নাফিসকে। জেরিনের হাতের নখগুলো বোধহয় বিঁধে গেল নাফিসের পিঠে। তবুও নাফিস জেরিনের মুখের দিকে চেয়ে রইল। জেরিনের চোখ দিয়ে পানি পড়ছে। ঠোঁট কামড়ে ধরে রেখেছে। নাফিস আস্তে করে বলল, বেশি কষ্ট হচ্ছে জান। থেমে যাব। জেরিনের ইচ্ছে করল এই মুহূর্তে নাফিসের মাথায় বাড়ি দিতে। সব শেষ করে এখন বলছে থেমে যাবে। জেরিন শক্ত করে জড়িয়ে ধরল নাফিসকে। নাফিস শান্ত হলো একটু। ইস, এই কষ্টটা তো পাওয়ারই ছিল। তবুও জেরিনের গালে গভীরভাবে চুমু খেল। পরপর বলে উঠল, প্রোটেকশন নেইনি জান। বলেছিলাম বিয়ের রাতেই বেবি নিব। আমি বেবি চাই। জেরিন এবার তাকালো নাফিসের দিকে। নাফিস স্থির। জেরিন ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি চাইলে আমিও চাই। তাহলে কেঁদো না লক্ষ্মী কেমন। জেরিন এবার নিজের সব শক্তি দিয়ে খামছে দিল নাফিসের পিঠে। নাফিস ফের ভালোবাসতে লাগলো তার প্রেয়সীকে। জেরিন কাঁদলেও আর বাধা দিল না। নাফিস তো নাছোড় বান্দা। জেরিনের দেনমোহর ওর জন্য আনা উপহার কিছুই দেয়নি। অথচ মেয়েটাকে যন্ত্রণামো ভালোবাসায় ডুবিয়ে মারছে। তুর্য একটু বাইরে গিয়েছিল। সায়রা বিছানায় বসে বসে টিভিতে মিউজিক ভিডিও দেখছে। তুর্য এসে দরজা বন্ধ করে একবার তাকালো সায়রার দিকে। সায়রা তুর্যর দিকে চেয়ে বলল, কোথায় চলে গিয়েছিলেন? জরুরি কল এসেছিল বউ। তুর্য আগে নিজের শার্ট খুলল না। এরপর ওয়াশরুমে চলে গেল। সায়রা চেয়েছিল তুর্যর দিকে। সিনেমার নায়কের থেকে তার বর কোনো দিক থেকে কম না। তুর্য একেবারে ফ্রেশ হয়ে বের হলো। হাত মুখ ধুয়ে। রাত তখন 10টার কাছাকাছি। বের হতেই কানে গানের আওয়াজ এলো। টিভির দিকে তাকাতেই দেখল ইমরান হাশমির গান দেখছে তার বউ। সায়রা টিভির দিকে চেয়ে আছে। তুর্য মুচকি হাসল। এরপর ধীরে ধীরে বিছানায় উঠে এসে সায়রার পাশে বসল, বলল, বউ। সায়রা ক্যাপে উঠল। ও বসে বসে কি যেন ভাবছিল। তুর্য বলল, হুট করে ইমরান হাশমির গান শুনছো, প্রেম প্রেম পাচ্ছে। ছি ছি। আমি তো অন্য কথা ভাবছিলাম। কথাটা বলে সায়রা টিভি বন্ধ করতে নিবে। তুর্য বাধা দিল। বন্ধ করতে দিল না। উল্টো সায়রার পা ধরে টান দিয়ে ওকে পুরো শুইয়ে দিয়ে নিজেই সায়রার দিকে ঝুঁকে রইল। সায়রার এক হাতের ভাঁজে হাত পুড়ে দিয়ে চেপে ধরল। তোমাকে দেখলে কেমন আদর আদর পায়, তুমি কিউট। নাকি আমি হট হয়ে থাকি বুঝতে পারি না। সায়রা তুর্যর চোখের দিকে চেয়ে রইল। লোকের মতলব ভালো ঠেকেছে না। সায়রা বলল, আমি কিউট। এবার সরুন। তুর্য মুচকি হেসে বলল, সর্ব বলে ধরেছি নাকি?
এমন করবেন না। আজকে ছাড়ুন। এখন তো তুমি সুস্থ বউ। এমন করে না। সায়রা এখন এসবে অভ্যসত হয়ে গেছে, তাই নিজেই তুর্যর গলা জড়িয়ে ধরল। তুর্য সায়রার নাকে নাক ঘষে একটু নিচের দিকে নেমে গেল। সায়রার জানে এখন তুর্য কি করবে। তুর্য সায়রার পেটের কাছে থেকে জামা সরিয়ে সেখানে চুমু খেতে লাগলো। সায়রা সুরসুরিতে কেঁপে উঠল। তুর্য গভীরভাবে একখানা চুমু খেয়ে বলল, প্রিন্সেস, তোমার মাম্মাম আমাকে তোমার অজুহাত দেখিয়ে আদর করতে দিতে চায় না। আমার যে কষ্ট হয় তা তোমার মাম্মাম বুঝে না। সায়রা হেসে বলল, আপনার প্রিন্সেস শুনতে পাচ্ছে বুঝি? অবশ্যই পাচ্ছে। আমি আপনার কষ্ট বুঝি না তাই না? এমন মিথ্যা। তুর্য এবার উঠে এসে সায়রার মুখোমুখি এলো। সায়রার দিকে চেয়ে বলল, চুপ। বুঝো তুমি আমার কষ্ট। এই যে এখন কষ্ট হচ্ছে। আপনার এই কষ্ট এই জীবনেও ফুরাবে না অসভ্য লোক। যতকাল ফুরাবে না, ততকালই তুমি সুখের সাগরে ভাসবে বউ। সায়রা তুর্যর গলা জড়িয়ে ধরল। তুর্যর চোখে চোখ রেখে আস্তে করে বলল, বাচ্চার বাপ হয়ে যাচ্ছেন। একটু তো বুঝুন। তুর্য সায়রার গাল চেপে ধরল। ঠোঁটে চুমু খেয়ে বলল, কি বুঝবো হু? বাচ্চার বাপ হচ্ছি। আমার যৌবনে ভাটা পড়ে নাই। আর না কখনো পড়বে। নিজেকে ফিট রাখি কিসের জন্য? সায়রা চেয়ে রইল। তুর্য ফের বলল, যতদিন তুমি সইতে পারবে ততদিন তো চলবেই। যেদিন সইতে না পারবে ওই দিনও চলবে। সায়রা কিছু সময় তুর্যর মুখের দিকে চেয়ে থেকে হুট করে তুর্যর ঠোঁটে চুমু খেল। তুর্য এই সুযোগ হাত ছাড়া করবে কি করে? ঠোঁট আঁকড়ে ধরল সায়রার। সঙ্গে মিশিয়ে নিল নিজের সঙ্গে। তুর্য অনেক সময় নিয়ে সায়রার ঠোঁটে নিজের রাজত্ব চালালো। পরপর মুখ তুলে বলল, ভালোবাসি বউ। ভীষণ ভালোবাসি তোমায়। সায়রা তুর্যর গালে চুমু খেয়ে তুর্যর চোখে চোখ রেখে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। রাত ৩টা ছুঁই ছুঁই। এক বন্ধ কক্ষে নাফিসের বুকের উপর শুয়ে আছে জেরিন, শরীর তার ব্যথায় জর্জরিত। শুয়ে থাকলে ও জেরিনের চোখে ঘুম নেই। নাফিস মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তবুও যেন ঘুম আসছে না। নাফিস বলল, এবার একটু ঘুমাও যান। চোখ জ্বালা করবে তো। জেরিন এবার নাফিসের দিকে তাকালো একটু মাথা তুলে। চোখ দিয়ে বোধহয় ভস্ম করে দেবে নাফিসকে। বলল, শরীর যে জ্বালা করছে। ওটার কি হবে? আপনি এমন রাক্ষস কেন? চুপ মুসিবতের বেটি, শুক্রিয়া করো অল্পতে ছেড়ে দিছি। আমি থাকবো না তো আপনার সাথে। মানুষের সাথে থাকা যায়, রাক্ষসের সাথে না। তোমার সব শেষ। যা হওয়ার হয়ে গেছে। এবার আর চাইলে ও যেতে পারবা না। জেরিন গাল ফুলালো। নাফিস হেসে বলল, থাক কেঁদো না যান। তোমাকে চকলেট কিনে দেব। জরিন এবার কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল নাফিসের বুকে। নাফিস বাধা দিল না। কষ্ট তো হয়েছেই। এখন কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে। এখনো ঠাট্টা। ভালো হবেন না আর আপনি। যেদিন বাপ হব সেদিন থেকে পাক্কা বলছি। ভালো হয়ে যাব। বাপ হওয়ার এত ইচ্ছে আপনার? খুব ইচ্ছে। জেরিন কিছু বলল না। নাফিসের বুকে চুপ করে শুয়ে রইল। নাফিস হুট করেই জেরিনকে বিছানায় শুইয়ে দিল। জেরিন চোখ মুখ খিচে বন্ধ করো ফেলল। পেটের মধ্যে হাত দিয়ে নাফিস তাকালো জেরিনের দিকে। নাফিসের শার্ট পরনে জেরিন। নাফিস সঙ্গে সঙ্গে জেরিনের দিকে ঝুঁকে গালে হাত রেখে বলল, ব্যথা পেলে? সরি যান। না পাইনি। নাফিস চেয়ে রইল। জেরিন এবার উঠে আধশোয়া হয়ে বসল। পুরো শরীরে চাদর জড়িয়ে। নাফিস উঠে গেল। ওর মানিব্যাগটা খুঁজছে। জেরিন চেয়ে রইল। নাফিসের পরনে শুধু পেন্ট। বডি দেখা যাচ্ছে। পাতলা গড়নের দেহ। এতটাও নয়, হালকা পাতলা বডি। জেরিন চেয়ে থাকতে থাকতেই নাফিস এলো। বিছানার উপরে উঠে বসল। জেরিন চেয়ে রইল। নাফিস জেরিনের পায়ের কাছে থেকে চাদর সরাতে নিলেই জেরিন লাফিয়ে উঠে বলতে লাগলো, এই আমার কাছে এখন এলে মেরে ফেলবো আপনাকে। নাফিস ভ্রু কুঁচকে বলল, আরে মুসিবতের বেটি রে। একবার নিয়েই নড়তে পারো না। আমি আবার যাই তোমার কাছে। পাগলে ধরেছে আমাকে। দেখি পা দাও। নাফিস নিজেই জেরিনের পা থেকে চাদর সরালো। ফর্সা পা। নাফিস চেয়ে রইল। পরপর হাতের মুঠোয় থাকা পাইল বের করল। জেরিন দেখল। সুন্দর একটা সোনার পাইল। নাফিস সেটা পায়ে পোড়ানোর আগে বলল, মেয়াই। জেরিন শুধু হে সূচক মাথা নাড়ালো। নাফিস পাইলটা জেরিনের পায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে সোনালি রঙের পাইল বেশ মানিয়েছে। নাফিস কিছু সময় চেয়ে থেকে বলল,
জীবনে চেয়েছিলাম আবার বউয়ের পা যেন সুন্দর হয় মওলা। ময়দা সুন্দরী দিও না কপালে। এখন তো মনে হচ্ছে চাওয়ার থেকে বেশি পেয়েছি। জেরিন চেয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। নাফিস এগিয়ে এলো, জেরিনের কাছে এসে বলল, দেনমোহর না দিয়েই ছুঁয়েছি। তবে দেনমোহর আছে কিন্তু। 1 টাকাও বাকি রাখবো না। ঢাকায় গিয়ে দিয়ে দিব। জেরিন এবার লজ্জা পাচ্ছে। লোকটা তো ভীষণ রোমান্টিক। ইস কেমন করে তাকায়। জেরিন মুখ ঘুরিয়ে নিল। নাফিস এবার আচমকা জেরিনকে কোলে তুলে নিল। জেরিন চেঁচিয়ে বলল, এই আপনি কি করছেন? নাফিস, নামান আমাকে। চুপ থাকো। এভাবে থাকা যাচ্ছে না। শাওয়ার নিব সুইটি। জেরিন চোখ বড় বড় করে বলল, এই না, নামান আমাকে। নাফিস শুনলও না জেরিনের কথা। নিয়ে গেল ওয়াশরুমে। জেরিন বুঝল আজ থেকে আর তার কথা চলবে না বোধ হয় আর। সকাল 9টায় ওদের বের হওয়ার কথা, নাস্তা করবে এরপর গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ ধরবে, কিন্তু নাফিস ভাবছে তার মুসিবতের বেটি যেতে পারবে কিনা, কিন্তু না জেরন শাওয়ার নেওয়ার পর দিব্যি চলছে। 9টার দিকেই তুর্য কল করল। নাফিস আর জেরিন তখন বের হলো। রাস্তায় রোদ বেশি, কিন্তু গাড়ি থাকায় সমস্যা হবে না। আজও জেরিন আর সায়রা পেছনে বসলো। নাফিস আর তুর্য সামনে। গাড়ি চলছে। আগে নাস্তা করবে এরপর যাবে। নাস্তা করতে একটা হোটেলের সামনে গাড়ি থামালো। তুর্য আর নাফিস আগে এগিয়ে গেল। জেরিন আর সায়রা পেছনে পেছনে যাচ্ছে। সায়রা বলল, কাল রাতে কি হয়েছে রে? তুই বিবাহিত মহিলা হয়ে এ কথা জিজ্ঞেস করিস আবার। সায়রা হেসে ফেলল, পরপর বলল, কি দিয়েছে নাফিস ভাই তোকে? জেরিন থেমে গেল, পায়ের দিকে ইশারা করল। সায়রা দেখল সোনার পায়েল। সায়রা বলল, এই নাফিস ভাইয়ের চয়েজ আছে বলতে হবে। এই বলে ওরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। ওদের এভাবে দেখে তুর্য আর নাফিস চেয়ে আছে। তুর্য বলল, ওইভাবে ওরা কি দেখালো? মেয়ে মানুষের কাজবাজ আমি বুঝি না স্যার। মাথায় ঢোকে না। তুর্য হাসল। আসলেই, মেয়ে মানুষের কাজকর্ম বোঝা মুশকিল। পুরো দুনিয়া একদিকে, ওরা আরেক দিকে। নিজের মতো। জেরিন সায়রা এলে খাবার অর্ডার দেওয়া হলো। জেরিন আর নাফিস এক সাইডে, তুর্য আর সায়রা টেবিলের আরেক সাইডে। তুর্য সায়রার ঘাড়ের পেছনে দিয়ে হাত রেখেছে। একটু কাছে গিয়ে বসল। জেরিন তুর্যর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল মনে ওদের বাসর হয়েছে জানেন? তুর্য চোখ বড় বড় করে ফিসফিস করে বলল, তুমি তো আমার সাথে ছিলে বউ। তুমি কি করে জানলে? আরে নাফিস ভাইয়া জেরিনকে একটা পায়েল দিয়েছে। তাই উপহার দিলেই বাসর হয়। সায়রা এবার কুনোয় দিয়ে গুঁতো দিলে তুর্যর পেটে। বলল, হয়। তাহলে আমি রোজ উপহার এনে দিব বউ তোমাকে। জেরিন সরিয়ে দিল তুর্যকে, অসভ্য লোককে কি বলতে গেছে সায়রা। নাস্তা শেষ করে ওরা গেল মেরিন ড্রাইভ রাস্তায়। সেখানে সমুদ্র আর পাহাড় একসঙ্গে দেখা যায়। ওখানে এসে পৌঁছে দেখল হুহু করে বাতাস বইছে। নাফিস আর জেরিন এগিয়ে গেল সামনের দিকে। তুর্য আর সায়রার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, সায়রার ঘাড়ে হাত রেখে। হুট করেই তুর্য সোজা হয়ে দাঁড়ালো সায়রার সামনে এসে। সায়রার পেটে হাত রাখল। বলল, এত দেরিতে বড় হচ্ছ কেন প্রিন্সেস? জলদি চলে এসে। পাপা মিসিং ইউ বেবি। শুধু পাপাই মিস করছে না সোনা, মাম্মামও তোমায় মিস করছে। তুর্য আর সায়রা নিজেদের মতো কথা বলছে। ওদের কথার মধ্যে এখন হট টপিকই বেবি। আর রাত হলেই তুর্যর একটা এই টপিক আদর। জেরিন আর নাফিস ওদের দেখে একজন আরেকজনের দিকে তাকালো। নাফিস আকাশের দিকে চেয়ে বলে উঠল, হে খোদা, প্রথম ম্যাচেই যেন ছক্কা হাঁকাতে পারি। একটা বাবু দিয়ে দাও আমার বউয়ের ছোট্ট পেটে। জেরিন হতবাক হয়ে চেয়ে আছে। বেবি হবে কি না জেরিন জানে না। তবুও সে মনে মনে চাইল পরের মাসেই যেন একটা খুশির খবর নাফিসকে দিতে পারে। দুনিয়া ভুলে যাবে জেরিন নাফিসকে খুশি করতে। এবার হুট নাফিস জেরিনের দিকে চেয়ে বলল, আচ্ছা একবার বাসর করলে কি বেবি হতে পারে? জেরিন অবাক হয়ে বলল, এটা কি বলছেন? হতে পারে নাকি না? না হলে ও সমস্যা নাই। এমনি এখন থেকে তোমার ছাড় নাই। শুনুন, আল্লাহ চাইলে সব সম্ভব। নাফিস শক্ত করে জেরিনের হাতটা চেপে ধরল। তুর্য আর সায়রাও এগিয়ে এলো। সামনে ওয়াল সমুদ্র। সেখানে চারজন পাশাপাশি দাঁড়িয়ে। সায়রা তুর্যর হাতের বাহু চেপে ধরে সমুদ্র দেখতে লাগলো। সবই ঠিক ছিল। শুধু সামর্থ্য বেগম আর ওদের বেবিটা আজ এখানে থাকলে।
বেবি তো আছে, কিন্তু সে তো তার মায়ের পেটে। সময় চলে গেছে 4 মাস মাঝে। ওরা সেবার 7 দিন কক্সবাজার থেকে এরপর বাড়ি ফিরেছে। একসঙ্গেই এখন থাকছে ওরা সকলে বৃষ্টি বিলাস বাড়িটাতে। তুর্য আর নাফিস নিয়ম করে অফিস করছে। সায়রার প্রেগন্যান্সির 6 মাস শেষের দিকে। পেট বড় হয়েছে। সায়রা গুলুমুলু হয়ে গেছে অনেকটা। হাত পা ফুলেছে। তুর্য অফিসে যতক্ষণ থাকে একটু পরপরই কল করে। বাসায় থাকলে তো কোনো কথাই নেই। পারে না কোলে নিয়ে ঘুরতে। মাসে মাসে চেকআপে তুর্য নিজে নিয়ে যায়। কিন্তু জেরিনের এখনো কনসিভ হয়নি। এ নিয়ে জেরিনের মন খারাপ হয়। নাফিস বুঝায়, মাই তো বিয়ে 4 মাস। অনেক সময় পড়ে আছে ওদের হাতে। তবুও জেরিন হতাশ হয়ে পড়ে। নিজের জন্য নয়, নাফিসের জন্য। লোকটা কি চেয়েছে? একটা বেবিই তো। কক্সবাজার থেকে আসার পর জেরিনের বাবা খবর পেয়ে তিনি হামতাম করে মেয়ের মুখ দেখবেন না বলেছেন। তাতে অবশ্য নাফিস মাথা ঘামায় না। তার বউ হলেই হলো। এই যে আজ তুর্য আর নাফিস বাইক নিয়ে একসঙ্গে অফিস থেকে বের হয়েছে, মাঝপথে থেকে দুজনেই বউয়ের পছন্দের ফুল কিনে নিয়েছে। এটা তুর্য করতো আগে। এখন নাফিসও করে। পরে বউ তার রেগে যাবে। বাড়ি এসে তুর্য সোজা উপরে চলে গেল। নাফিস নিজের ঘরে। জেরিন তখন কাপড় গুছিয়ে রাখছিল নাফিসের। নাফিস ধীরে ধীরে হেঁটে গিয়ে পেছনে থেকে জেরিনকে জড়িয়ে ধরল। জেরিন চমকে গেল। নাফিস পেছনে থেকে শক্ত জড়িয়ে ধরে জেরিনের ঘাড়ে মুখ রেখে বলল, ভয় পেয়েছো জান? তো ভয় পাবো না। এভাবে কেউ আসে? নাফিস কিছু না বলে জেরিনের জন্য আনা ফুলের তোড়াটা এগিয়ে দিল জেরিনের দিকে। জেরিন সেটা দেখে খুশি হয়ে গেল। নাফিসের দিকে ফিরে নাফিসের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। নাফিস বেচারা লোভী মানুষ। বউয়ের ঠোঁটের দিকে তাকালেই তার লোভ লাগে। তাই নিজের ঠোঁট জেরিনের ঠোঁটের দিকে এগিয়ে নিতেই জেরিন হাত দিয়ে বাধা দিল। ইসে সেই শুরু হয়ে যায়। যান শাওয়ার নিয়ে আসুন। শাওয়ার নিয়ে আসার পর কি তাহলে চুমু খেতে দিবা? না। ভাত খেতে দিব। সায়রার শরীর ভালো নেই। ও তো নিচে আসতে পারবে না, আমি গিয়ে তুর্য ভাইয়ার খাবারটা গুছিয়ে দিয়ে আসি। নাফিস ভ্রু কুঁচকে বলল, সায়রা খাতুনের কি হয়েছে আবার? নতুন কিছু না, ওর তো শরীর ভার হয়ে যাচ্ছে। একটু কমপ্লিকেশন আছে। আর যাই হোক, আল্লাহ যেন আমার বোনটাকে আর ওর বাচ্চাটাকে সুস্থ রাখে। ইনশাআল্লাহ রাখবে। এবার যান। নাফিস শাওয়ার নিতে চলে গেল। জেরিনেরও শরীরটা ভালো নেই। কিন্তু তা আর বলল না। সকালে একবার বমি হয়েছে। এদিকে সায়রারও শরীর খারাপ। তবুও সায়রা জেরিনের সঙ্গ দিতে নিচে আসে। তুর্য আরও দুজন মানুষ রেখেছে যাতে জেরিনের উপর সব চাপ না পড়ে। তুর্য রুমে ঢুকল। দেখল সায়রা বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। তুর্য বাইকের চাবিটা বেডসাইড টেবিলের উপর রেখে বিছানায় বসল। সায়রা ঘুমে। তুর্য চেয়ে রইল। মেয়েটা অনেক কষ্ট করছে। মা যে এত সহজ নয়। রাতে ঘুমাতে পারে না। হুটহাট কান্না করে। মন নাকি খারাপ হয়, তুর্যও তখন জেগে থাকে। পেট বড় হয়েছে অনেকটা। ডক্টর বলেছে বেবির গ্রোথ ভালো, তবে সায়রার শরীরে রক্ত কম। পানও এসেছে শরীরে। তুর্য চোখে চোখে রাখে। নামা আছে না শাশুড়ি। এইটুকু মেয়ে একা। প্রথম প্রেগন্যান্সি। তুর্য যতটা পারে সঙ্গ দেয়। সায়রা বলার আগেই চেষ্টা করে ওর পছন্দের সব হাজির করার। তুর্য সায়রার মাথায় হাত বুলিয়ে দিল। সায়রার জন্য আনা ফুলের তোড়াটা রাখল পাশে। এরপর উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বের হতেই দেখল সায়রা উঠে গেছে। হাতে তুর্যর আনা ফুলগুলো। তুর্যকে দেখেই সায়রা হাসল। তুর্যর পরাণ জুড়ায় এই হাসিতে। তুর্য এগিয়ে গিয়ে গেল। সায়রার পাশে বসতেই সায়রা তুর্যকে জড়িয়ে ধরল। বলল, কখন এসেছেন? ডাকেননি কেন? তুমি আরাম করে ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। ভালোবাসি তুর্য। তুর্য মুচকি হাসল। সায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমিও ভালোবাসি। পরপর সায়রার উঁচু পেটে হাত রেখে বলল, আমার প্রিন্সেসকেও ভালোবাসি। সায়রা তুর্যর হাতের উপরে হাত রাখল, বলল, আপনার প্রিন্সেস আমার পেটে ফুটবল খেলে। যখন ওর অস্তিত্ব জানান দিতে চায়। তুর্য এবার সায়রার পেটের কাছে গিয়ে বলল, মাই লিটল প্রিন্সেস। পাপার ডাক শুনতে পাচ্ছ বেবি, একটু নড়। পাপা দেখতে চায়। কথাটা বলেই তুর্য 2 হাত সায়রার পেটের সাইডে রাখল। ঠিক সেই মুহূর্তে সায়রার পেট নড়ে উঠল। তুর্য তা অনুভব করতে পারল।
বেশ কয়েকদিন সে শুনেছে সায়রার কাছে, কিন্তু এটা দেখেনি তুর্যর প্রাণভুমরা যে সায়রার গর্ভে। তুর্য সঙ্গে সঙ্গে সায়রার পেটে চুমু খেল। বলল, পাপা ওয়েটিং ফর ইউ বেবি, পাপা লাভ ইউ। জলদি চলে আসো। তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে যে। ওদের কথার মাঝেই দরজায় শব্দ হলো, বাইরে থেকে চুমকি বলল, ভাইজান ছোট ভাবি খাউন পাঠাইছে। তুর্য উঠে যাবে সায়রা বলে উঠল, প্লিজ নিচে যাব। সবার সঙ্গে খাবো। একা খেতে ভালো লাগে না। কষ্ট হবে বউ। না, যাব প্লিজ। তুর্য চুমকিকে খাবার নিচেই নিয়ে যেতে বলল। এরপর সায়রাকে নিয়ে নিচে গেল। তখন সামর্থ্য বেগম নাফিস খেতে বসেছে। জেরিন খাবার বেড়ে দিচ্ছে। সায়রা এসেছে দেখেই নাফিস বলে উঠল, আরে আমার বোন চলে আসছে। সায়রা গিয়ে বসল। তুর্য ও পাশে বসল। জেরিন সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসল। যদি খেতে ইচ্ছে করছিল না, সায়রা কিছু খেল না তেমন। তবুও খাবার টেবিলে পরিবারের সবাই একসাথে বসলে পরিবেশটাই অন্যরকম হয়। খাওয়া দাওয়া শেষ করে আরো কিছু সময় ওরা গল্প করলো একসঙ্গে বসে। এর মাঝে নাফিস বলল, রুহানির খবর পেলাম আজ। এ কথা শোনা মা সায়রা বোধহয় একটু সিটিয়ে গেল। তুর্য সায়রার হাতের উপর হাত রাখল। নাফিস বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। চুপ রইল। এরপর তুর্য সায়রাকে নিয়ে উপরে চলে গেল। নাফিস ও রুমে চলে গেল। জেরিন রইল সবকিছু গোছগাছ করে, এরপর রুমে গেল। দেখল নাফিস বসে বসে ভিডিও গেমস খেলছে। সব ছেড়ে দিলেও এটা ছাড়েনি। জেরিন গিয়ে হুট করেই হাতের রিমোটটা কেড়ে নিল। নাফিস বলল, আরে হিয়ার, এটা তো খেলতে দাও। এখনই জিতে যেতাম। জেরিন কোমরে হাত রেখে রাগী চোখে চেয়ে বলল, সারাদিন অফিসে থেকেছেন, এখন আবার এসে এসব শুরু করেছেন। নাফিস উঠে দাঁড়ালো। জেরিনের হাত থেকে রিমোটটা নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে জেরিনের কোমর জড়িয়ে ধরে জেরিনের দিকে দুষ্টু চোখে চেয়ে রইল। জেরিন বলল, এই এই কি হচ্ছে এসব? সরুন। একদম এসব চলবে না। হয়তো গেম খেলতে দাও, না হলে তোমাকে দাও। জেরিন ভ্রু কুঁচকে বলল, এটা কেমন কথা হু? ইয়েস জানেমান। হয়তো গেম না হলে তুমি। মনটা তোমার দিকেই টানছে বেশি। জেরিন নাফিসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারল না। নাফিস ছাড়ল না। কোলে তুলে নিল জেরিনকে। এগুলো বিছানার দিকে। ভোর 6টা বাজে। জেরিন উঠেছে একটু আগে। উঠে শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে নিল। রোজ একটা বাচ্চার জন্য জেরিন কান্নাকাটি করে রবের দরবারে। কিন্তু আজ নামাজ পড়ার পর পর জেরিন তারিখ দেখল। এখনো ঋতুস্রাব হয়নি এ মাসে। অথচ ডেট 8 দিন ওভার। জেরিন আগের মাসে ও টেস্ট করেছে দেরি হওয়ার কারণে। তবে রেজাল্ট নেগেটিভ। নাফিসকে বলেনি। নাফিস এসব রোজ রোজ জিজ্ঞেস করে না জেরিনকে। নাফিসের এক কথা, আল্লাহ যেদিন চাইবে সেদিনই নাফিস বাপ হওয়ার সংবাদ পাবে। জেরিন একবার বিছানার দিকে তাকালো। নাফিস উপুর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। জেরিন উঠে একটা কিট নিল। নাফিস অনেকগুলো এনে দিয়েছে। একটা কিট নিয়ে ওয়াশরুমে গেল। জেরিন বের হলো একটু পরে। হাতে প্রেগন্যান্সি টেস্ট কিট। সেটার দিকে চেয়ে রয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে। কিটের মধ্যে দুটো লাল রঙের দাগ। রেজাল্ট পজিটিভ। জেরিন আগে রবের কাছে শুকরিয়া করল। এরপর বিছানায় গিয়ে বসল। চোখে এখনো পানি। ফুপিয়ে কাঁদছে। নাফিসকে ডাকতেও হয়নি, নাফিস কান্নার শব্দ পেয়ে লাফিয়ে উঠল। জেরিনকে কাঁদতে দেখে নাফিসের যেন আত্মা উড়ে গেছে। জেরিনের দিকে চেয়ে বলল, জান কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়। শরীর খারাপ করেছে। পেটে ব্যথা করছে। জেরিন কিছু না বলে শুধু প্রেগন্যান্সি টেস্ট কিটটা এগিয়ে দিল নাফিসের দিকে। নাফিস ওটার দিকে চেয়ে হতবাক হয়ে চেয়ে রইল। এটা সত্যি সেই বাপ হবে। হে, দুটো দাগই তো দেখা যাচ্ছে। নাফিস কিটটা হাতে নিয়ে একবার দেখল, পরপর জেরিনের গালে দুহাত রেখে বলল, এটা সত্যিই জান। বাপ হচ্ছি আমি। বলো বলো। জেরিন রে, বল না। ইস, বাপ হব আমি। কথাটা বলেই নাফিস জেরিনকে জড়িয়ে ধরল। সঙ্গে চেঁচিয়ে উঠল। নাফিসের এই চেঁচানোর আওয়াজে তুর্য আর সায়রা বের হচ্ছিল হাঁটতে। ডক্টর হাঁটতে বলেছে। তখনই নাফিসের রুম থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে তুর্য ভয় পেয়ে দৌড়ে গেল। দরজার সামনে এসে তুর্য বলল, নাফিস কি হয়েছে? নাফিস বোধহয় খুশিতে পাগলই হয়ে গেছে। জেরিনকে ছেড়ে দৌড়ে এসে দরজা খুলেই তুর্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার আমি বাপ হচ্ছি।
বাপ হচ্ছি আমি। তুর্য ভয় পেয়ে গিয়েছিল। নাফিসের কথা শুনে নিজেই খুশিতে নাফিসকে জড়িয়ে ধরে রইল। এদিকে সায়রা তো মহা খুশি এ খবর শুনে। সে ঘরে ঢুকে গেল। জেরিনকে দেখে জেরিন এসেই সায়রাকে জড়িয়ে ধরল। সায়রা জেরিনের মাথায় হাত রেখে বলল, বলেছিলাম না এত জলদি আশা হারাস না, ওই খোদা সব পারেন। আমি খুব খুশি হয়েছি। খুব। নাফিস তুর্যকে ছাড়ল। জেরিন এগিয়ে এলে তুর্য ওর মাথায় হাত রেখে দোয়া করে দিল। ওরা গিয়ে সামর্থ্য বেগমকে এই খবর জানালো। সকাল সকাল যেন বৃষ্টি বিলাস বাড়ি খুশির বন্যা বইতে লাগলো। সায়রার বাবু এবার আবার জেরিনের বাবু। সায়রার সময়টা অন্য রকম ছিল। তুর্য এই আনন্দটা করতে পারেনি। এই উল্লাস তার নসিবে হয়নি। রুহানির জন্য। সে আপ হবে এ খবর সে হসপিটালের মতে জায়গায় বসে পেয়েছিল। রুহানির কথা মাথায় এলেই তুর্যর মেজাজ খারাপ হয়ে যায়। তবুও তুর্য সেসব মনে রাখল না। যাকে সং আল্লাহ সুখ দেয় তার সুখ কেড়ে নেওয়া ক্ষমতা কারণেই। রুহানি তো কিছুই না। আজ তুর্যর সব আছে। পরিবার হয়েছে। সব। অথচ রুহানি। মানুষের ক্ষতি চাইলে মানুষ বুঝি এভাবে শেষ হয়। সময় বহমান নদীর মতো। কিভাবে বয়ে চলে যায় বোঝা মুশকিল। দেখতে দেখতে সময় চলে গেছে আরো 3 মাস। সায়রা এখন 9 মাসের প্রেগন্যান্ট। পেট তার বড় আকৃতি ধারণ করেছে। পেটের মধ্যে একটা ছোট্ট প্রাণের উপস্থিতি টের পায় রোজ। এক বেলা যদি বাবু নড়াচড়া না করে তাহলে সায়রার থেকে মনে তুর্য পাগল হয়ে ওঠে। অফিসে গিয়েও সায়রাকে কলে রাখে। সায়রা কখন কি করছে না করছে সব তাকে জানতে হবে। সায়রা এখন নড়াচড়া করতেও কষ্ট হয়। ডক্টর ডেট দিয়েছে আর 10 দিন পর। তুর্য ওয়েট করে আছে। কিন্তু সায়রা মনে মনে চাচ্ছে এই 10 দিনের মধ্যেই যেন তার ব্যথা উঠে। নর্মাল ডেলিভারি হয়। তুর্যর আড়ালে ডক্টর এর সাথে ও যোগাযোগ করেছে সায়রা। তুর্য এ খবর জানে না। তুর্য ভয় পায়। তাই সে চায় সি সেকশন হোক। জেরিন একটু আসেই পকড়া বানিয়ে সায়রার কাছে এসেছে। তুর্য সায়রাকে নিচে শিফট করিয়ে ছেড়েছে। এ অবস্থায় বারবার সিঁড়ি দিয়ে উঠা নামা করা যায় না। এখন বিকেলের শেষ প্রহর। একটু পরেই সন্ধ্যা নামবে। জেরিন এলে সায়রা শোয়া থেকে উঠে বসল। পকড়া দেখে জিভে জল এসেছে। জেরিন আবার প্রেগন্যান্সি নিয়ে ও দিব্যি সব খেতে পারে। ওর 3 মাস শেষ 4 মাস চলছে। জেরিন বলল, তোর শরীর এখন কেমন রে? কেমন আবার? দেখিস না আমি ছোট খাটো একটা হাতির বাচ্চা হয়ে গেছি। ধুর। বেবি মুভমেন্ট করলে কেমন লাগে রে? আমার বেবিটা যে কবে মুভমেন্ট করবে, এই অনুভূতি বলে বোঝানো যায় না। বিশ্বাস কর ওর বাপের মতো আমিও অপেক্ষায় ছটফট করছি। কবে ওর মুখটা দেখতে পাবো। আর মায়ে 10 দিন অপেক্ষা কর। তার আগেই যেন হয়ে যায় দোয়া কর। ওদের কথার মাঝেই জেরিনের ফোন বেজে উঠল। জেরিন দেখল নাফিসের কল। জেরিন উঠে গেল। কথা বলবে একটু। সায়রা পাকোড়াগুকো খাচ্ছে। তুর্য আজ এখনো কল করেনি। সায়রা হুট করেই অনুভব করল ওর তলপেট কেমন চিনচিনে ব্যথা করছে। সায়রা পাকোড়া রেখে বেডের সঙ্গে ঢেলান দিয়ে রইল। মাঝে মাঝে এমন হয়। সায়রা পাশে থেকে ফোন হাতে নিল। তুর্যকে কল করবে। কল করলেও তুর্য কল ধরল না। সায়রা ভেবে পেল না রোজ তো লোকটাই ফোন করে পাগল বানিয়ে ফেলে, আজ কি হলো। সায়রা ফোন রাখতে যাবে তার আগেই তুর্যর কল এলো। ফোন ধরে কানে নিতেই তুর্য বলে উঠে, সরি পাখি, মিটিংয়ে আছি তো তাই কল করতে পারিনি। ঠিক আছো তুমি? আমি ঠিক আছি। বাড়ি আসবেন কখন? মিস করছো অনেক। জলদি আসুন। মিটিংটা শেষ করেই চলে আসবো পাখি। একটু ওয়েট ওকে হানি। সায়রা কল কাটল। এরপর বসে রইল। পেটের ব্যথার কথা আর বলল না। এদিকে সময় যাচ্ছে আর ব্যথা বাড়ছে একটু একটু করে। কিছু সময়ের মধ্যেই ব্যথা তীব্র হতে লাগলো। সায়রা এবার সহ্য করতে পারছে না। শোয়া থেকে উঠে ও বসতে পারছে না। ফোনটা হাতে নিল। তুর্যর ফোনে কল করলো। কিন্তু কল রিসিভ হলো না। সায়রা জেরিনকে ডাকলো। কিন্তু ব্যথার তীব্রতা এত বাড়ছে সায়রা পেটে হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। জেরিন তখন চুমকির সঙ্গে কাজ করছিল। ওর মনে হলো সায়রা ওকে ডেকেছে। কিন্তু স্পষ্ট শুনতে পায়নি। তবুও জেরিন কাজ রেখে দৌড়ে গেল সায়রা রুমে, গিয়ে দেখে সায়রা ফ্লোরে বসে আছে, পেট চেপে ধরে বসে আছে। জেরিন দৌড়ে গিয়ে সায়রাকে ধরল। এই কি হয়েছে তোর? ব্যথা উঠেছে? সায়রা কথাও বলতে পারছে না, শুধু মাথা নাড়ালো।
জেরিন ভেবে পাচ্ছে না এবার কি করবে, এমন সময় বিছানার উপর রাখা সাইরার ফোনটা বেজে উঠল। জেরিন দেখল তুর্যর কল। কলটা ধরল জেরিন। ওপাশ থেকে তুর্য বলে উঠল, পাখি। জেরিন সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া আমি জেরিন। সায়রার ব্যথা উঠেছে। ওর অবস্থা খারাপ মনে হচ্ছে। আপনি কোথায় আছেন? তুর্য বাড়ির কাছাকাছিই চলে এসেছিল। হুট করে সায়রার কিছু হয়েছে শুনে তুর্য যেন থমকে গেল। বলল, 5 মিনিট। আমি আসছি। ওকে একটু দেখো। তুর্য অস্থির হয়ে উঠল। নাফিস ও পাশে বসা গাড়িতে বলল, কি হলো? সায়রার কিছু হয়েছে। ওর ব্যথা উঠেছে। কিন্তু ডক্টর তো আরো কদিন পর ডেট দিয়েছিল। তুর্য গাড়ির স্পিড বাড়ালো। 5 মিনিটের মাথায় বাড়ির সামনে এসে গাড়ি থামতেই তুর্য নেমে দৌড়ে গেল, যেতে যেতে নাফিসকে বলল, গাড়িতে বসে থাকো। সায়রাকে নিয়ে আসছি আমি। তুর্য দৌড়ে আগে রুমে গেল। ততক্ষণে সামর্থ্য বেগমও এসেছে। তুর্য দেখল সায়রা পেট ধরে ব্যথায় কাঁদছে। তুর্য এসে সায়রার পাশে বসে গালে রেখে বলল, কেঁদো না পাখি। একটু সহ্য করো। এখনই নিয়ে যাব হসপিটালে। কথাটা বলেই তুর্য সায়রাকে পাজা কোলে তুলে নিল। সায়রা ব্যথায় হুঁসে নেই, এত ব্যথা সহ্য করতে হয় মা। হতে গেলে জেরিনও ছুটল পিছু। নাফিস আগে থেকেই ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছিল। তুর্য সায়রাকে পেছনের সিটে নিয়ে বসিয়ে দিয়ে নিজেও বসল, সায়রার মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরে। জেরিন সামনে গিয়ে বসল। গাড়ি ছুটে চলছে হসপিটালের দিকে। তুর্য বারবার বলছে, কিচ্ছু হবে না পাখি। আর একটু। এই তো এসে পড়েছি। শক্ত থাকো পাখি। সহ্য করো। আধা ঘন্টার রাস্তা বোধ হয় নাফিস 10 মিনিটে এসেছে। এখান থেকে ও সায়রাকে কোলে নিয়ে ছুটল হসপিটালের ভেতরে। সায়রা দেখা ডক্টর রিফাত সুলতানা তখনও রোগী দেখছে। সায়রার অবস্থা খারাপ। ব্যথার তীব্রতা বেড়েই চলেছে। সায়রাকে ট্রলিতে শোয়ানো হলো। তুর্য পাশেই দাঁড়িয়ে। একজন নার্স গেল ডক্টরকে ডাকতে। সায়রা তখনও তুর্যর হাত চেপে ধরে আস্তে করে বলল, তুর্য। তুর্য সায়রার মাথায় হাত বুলাতে লাগলো। সায়রা কেমন ব্যথা সয় নিচ্ছে। তুর্যর বুকটা ফেটে যাচ্ছে। সায়রার মুখ লাল হয়ে গেছে। এসির মধ্যেও মেয়েটা ঘামছে। তুর্য বলল, এই পাখি। ডক্টর এখনই আসবে। সাহস রাখো। আমি আছি তো। কিচ্ছু হতে দেব না তোমার। ওদের কথার মাঝেই রিফাত সুলতানা ছুটে এলো। তুর্য ওনাকে দেখেই বলে উঠল, আমার বউয়ের এখনই কেন ব্যথা হচ্ছে? আপনি না বলেছিলেন ডেট আরো 10 দিন পর? শান্ত হও তুর্য। ব্যথা উঠা ভালো। নর্মালে বেবি হওয়ার সম্ভাবনা বেশি। পরপর রিফাত সুলতানা বলল, ওকে ইমার্জেন্সি লেবার রুমে শিফট করতে হবে। মনে হচ্ছে বেবি নর্মালেই হবে। কথাটা বলতে দেরি নার্সরা এসে সায়রাকে নিয়ে যেতে লাগলো। কিন্তু তুর্য হাত ছাড়ল না। সবার সামনে বলে উঠল, আমি আমার বউয়ের সঙ্গে যাব। ডক্টর সহ নাফিস ওরাও হা করে চেয়ে রইল। লোকটার মাথা কি গেছে নাকি পুরোটা? বউ কি পার্কে ঘুরতে যাচ্ছে যে সঙ্গে যাবে? নাফিস এসে বলল, স্যার নিয়ে যেতে দিন। সায়রার অবস্থা খারাপ। আমি গেলে কি সমস্যা? আমারই তো বউ। আমি বাইরে থাকলে টেনশনে মরে যাব। প্লিজ আমি যাই। রিফাত সুলতানা এবার বলল, দেখো তুর্য, আমাদের এখানে এমন নিয়ম নেই। ওয়েট করো। তুর্য কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। তাকে সঙ্গে যেতে দিবে না। বউকে নিয়ে গেলে তুর্যর তো কলিজা শুকিয়ে যাবে। তুর্য সায়রার দিকে তাকালো। চোখ বেয়ে পানি পড়ছে। কিছু বলারও হয়তো শক্তি নেই। তুর্য সায়রার হাতে চুমু খেয়ে বলল, ওয়েট করছি বউ। আমার প্রিন্সেসকে নিয়ে এসো। সায়রার তাকানোরও শক্তি নেই। তবে তুর্যর সব কথাই ওর কানে গেছে। সায়রাকে নিয়ে যাওয়া হলো। তুর্যর চোখ মুখ লাল হয়ে উঠেছে। মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে গেছে এখনই। নাফিস এসে তুর্যর কাঁধে হাত রাখল। তুর্য ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নাফিস বলল, চিন্তা করবেন না স্যার। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তুর্যর যে কি বলার মতো ভাষা নেই। ভেতর থেকে এবার সায়রার চিৎকার শোনা যাচ্ছে মৃদুভাবে। তুর্য বসেছিল একটু, এবার উঠে দাঁড়ালো। শুধু পায়চারি করছে। কি যেন বিড়বিড় করছে শুধু। নাফিস আর জেরিন বসে আছে। তুর্যর পরনে এখনো অফিসের কাপড়। আর কত সময়? তুর্য পাগল হয়ে যাবে। এত কষ্ট কেন পাচ্ছে তার বউটা? তুর্য মনে মনে ঠিক করে নিল, এটাই লাস্ট। আর বাচ্চার নাম মুখেও নিবে না। এত কষ্ট সওয়া যায় নাকি?
তুর্য পারবে না বারবার সাইরাকে এমন কষ্ট দিতে। শুধু একটা মেয়ে হোক তার। জীবনে আর কিছু চাওয়ার থাকবে না। সব পেয়ে যাবে তুর্য। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা তুর্য ওয়েট করছে। ভেতর থেকে ঠিক সেই মুহূর্তেই বাচ্চার কান্নার আওয়াজ এলো। তুর্য মাথা চেপে ধরে বসেছিল। বাচ্চার কান্নার আওয়াজ কানে আসতেই তুর্য মাথা তুলে তাকালো। এটা তুর্যর বাচ্চার কান্না। নাফিস তুর্যর পাশে বসেছিল। তুর্যর দিকে চেয়ে দেখল তুর্যর চোখে পানি টলমল করছে। এখনই বোধহয় গড়িয়ে পড়বে। ঠিক অমন সময় লেবার রুম থেকে বের হলেন ডক্টর। হাতে সাদা তোয়ালেতে পেঁচানো একটা ছোট্ট বাচ্চা। নাফিস আর জেরিন তো আগে দৌড়ে গেল। কিন্তু বাচ্চার বাপ যে প্রথম কোলে নেবে। তুর্যর পা চলছে না। দাঁড়ালো তুর্য। রিফাত সুলতানা নিজেই এগিয়ে এলেন। তুর্যর দিকে চেয়ে বলল, মেয়ে হয়েছে তোমার। একেবারে চাঁদের মতো ফুটফুটে মেয়ে। নাও কোলে নাও। তুর্য তাকালো বাচ্চাটার দিকে। এইটুকু একটু মুখ। পিটপিট করে তাকাচ্ছে। তুর্য হাত পাতল। বুকের ভেতর থরথর করে কাঁপছে তার। মেয়ে হয়েছে তুর্যর। তুর্য বাবুটাকে কোলে নিয়ে বলল, আমার বউ। রিফাত সুলতানা হেসে বলল, ভালো আছে তোমার বউ। একটু পরেই কেবিনে দিয়ে দিব। জামাই বউ দুটোই পাগল। ডক্টর চলে গেল। তুর্য বাবুটার দিকে তাকালে দেখল বাবুটা ওর দিকে চেয়ে আছে। তুর্যর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়ের কপালে চুমু খেল তুর্য। ইস, এই ছোট্ট মানুষটার আগমন নিয়ে তুর্য পাগল হয়ে উঠেছিল। আজ এই ছোট্ট মানুষটা তুর্যর কোলে। তার মেয়ে। তার প্রিন্সেস। তুর্য বাবুকে কোলে নিয়ে বসল এবার। বোনাফিস সামর্থ্য বেগমকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। তুর্য তার মেয়ের দিকে অপলক দৃষ্টি চেয়ে আছে। মেয়ে একবার এদিকে তাকাচ্ছে আরেকবার ওদিকে। সদ্য জন্ম নেওয়া শিশু। মনে হচ্ছে অবাক হয়ে সব দেখছে। কোনো কান্নাকাটি নেই। একেবারে শান্ত মেয়ের মতো। সামর্থ্য বেগম মন ভরে এই দৃশ্য দেখল। তার নাতির একটা সুন্দর জীবন তিনি সব সময় চেয়েছে। আজ তা নিজের চোখে দেখছে। বাবুকে জেরিন কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। জেরিন এবার কোলে নিল। নাফিসও নিল একটু। তুর্য অপেক্ষা করছে কখন তার বউকে একটু দেখতে পাবে। এমন অমূল্য জিনিস তুর্যকে এতে কষ্ট করে এনে দিল তার বউ। বউকে কি দিয়ে খুশি করবে তুর্য? এর মাঝে নাফিস বল উঠল, বাবুকে পেয়ে সবাই মিষ্টির কথা ভুলে গেছে। আমি গিয়ে মিষ্টি নিয়ে আসি। নাফিস বের হয়ে গেল। জেরিনের কোলে বাবু। তুর্য অপেক্ষা করছে কখন ডাকবে তাকে সায়রাকে দেখার জন্য। একটু পরেই ডাকা হলো তুর্যকে। সায়রাকে কেবিনে দেওয়া হবে। জেরিন এসে বেবিকে তুর্যর কোলে দিল। তুর্য দেখল মেয়ে তার ঘুমিয়ে পড়েছে। তুর্য এগিয়ে গেল কেবিনের দিকে। সায়রাকে আনা হলো। সায়রা চেয়ে আছে। যেহেতু নর্মাল ডেলিভারি তাই তেমন একটা অসুস্থ সায়টা হয়নি। তুর্য দাঁড়িয়ে আছে কেবিনের সামনে। সায়রাকে যখন কেবিনে ঢোকানো হলো সায়রা দেখল তুর্য বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কেবিনে শুধু তুর্যকেই ঢুকতে দিল। সায়রা চেয়ে আছে। তুর্য বাবুকে কোলে নিয়ে গিয়ে বসল সায়রাই পাশে। সায়রা আধশোয়া হয়ে বসে। চোখ দিয়ে পানি পড়ছে। বাবুকে এখনো সে কোলে নেয়নি। তুর্য বলল, কাঁদছো কেন পাখি? অনেক কষ্ট হয়েছে। সায়রা মাথা নাড়িয়ে বলল, কষ্ট হয়নি। পরপর বলে উঠল, একটু কষ্ট হয়নি। যতটুকু হয়েছিল আপনার কোলে আপনার প্রিন্সেসকে দেখে সেটাও চলে গেছে। আপনি খুশি তো তুর্য? তুর্য এক হাতে সায়রাকে কাছে টেনে চুমু দিল সায়রার কপালে। বলল, এক অমূল্য উপহার তুমি আমায় দিয়েছ পাখি। আমি অনেক খুশি অনেক। তুর্য এবার সায়রার কোলে বাবুকে দিল। সায়রা কোলে নিতেই নড়েচড়ে উঠল বাবু। পরপর তাকালো সায়রার দিকে। এখনো কাঁদেনি এই মেয়ে। এবার কেমন ঠোঁট বাঁকিয়ে কেঁদে উঠল। তুর্য ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নার্সকে ডাকল। সায়রা কিছু বলার আগেই নার্স এসে বলল, কি হয়েছে স্যার? আমার মেয়ে হুট করে কাঁদছে কেন? নার্স ভয় পেয়ে গিয়েছিল। এবার তুর্যর দিকে চেয়ে বলল, আপনার মেয়ের খিদে পেয়েছে না? 1 ঘন্টা হতে চলল দুনিয়াতে এসেছে। পরপর সায়রার দিকে এগিয়ে গিয়ে বলল, ওর খিদে পেয়েছে। খাওয়াতে তো পারবেন? জি পারবো। নার্স বেরিয়ে গেল। সায়রা বাবুকে কোলে নিয়ে বসে আছে। তুর্য বলল, আমার প্রিন্সেসের খিদে পেয়েছে বউ। খাওয়াও ওকে। আগে আপনি বের হন। তুর্য ভ্রু কুঁচকে বলল, আমি কেন বের হব? আপনি বের হন, জেরিনকে পাঠান। কি সাহায্য লাগবে আমাকে বলো। এর মাঝে বেবি আবার কেঁদে উঠল। সায়রা এবার বলল, বের হবেন আপনি? তুর্য বলল,
তুমি কি আমার সামনে ফিডিং করাতে লজ্জা পাচ্ছে বউ? সায়রা কিছু বলল না, মাথা নিচু করে রইল। তুর্য বুঝল কাহিনী, বলল, যে জিনিস আমি হাজারবার দেখেছি, ছুঁয়েছি, খেয়ে। তুর্য কথাটা শেষ করার আগে সায়রা বড় বড় চোখ করে তাকালো। তুর্য থেমে গেল, বলল, ওকে বের হচ্ছি, হয়ে গেলে আমাকে ডাকবে হু। তুর্য বেরিয়ে গেল, জেরিনকে পাঠালো ভেতরে। এর মাঝে নাফিস মিষ্টি নিয়ে হাজির। এসে দেখল তুর্য দাঁড়িয়ে আছে। নাফিস পাশে এসে সে দাঁড়ালো। জেরিন নেই, হয়তো সায়রার সাথে। নাপিয়া মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি নিয়ে তুর্যর দিকে এগিয়ে দিল, বলল, অভিনন্দন স্যার। তুর্য মিষ্টি খেয়ে নাফিসকেও খাইয়ে দিল। একদিন পরই সায়রাকে রিলিজ করা হলো। নাফিস আই জেরিন ওই রাতেই বাড়ি ফিরে গিয়েছে। পরের দিন সায়রা আর বেবিকে নিয়ে বাড়ি ফিরল তুর্য। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই দেখল বসার ঘরে জেরিন বেবির ওয়েলকামের জন্য বেলুন আরও অনেক কিছু দিয়ে সাজিয়েছে। কেক এনেছে। সায়রা তো খুশি হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ওয়েলকাম করার জন্য এসব সাজিয়েছে। তুর্যর কোলে বেবি। সামর্থ্য বেগমের দিকে এগিয়ে গেল তুর্য আর সায়রা। সামর্থ্য বেগম বসেছিলেন, বেবিকে তার কোলে দেওয়া হলো। তিনি চেয়ে রইলেন বাবুর মুখের দিকে। মুখ ফুটে বলে উঠল, এ তো একেবারে বৃষ্টির মতো দেখতে। নাক মুখ সব। তুর্যরে তোর মা চলে এসেছে। তুর্য সত্যিই এটা ফিল করছে, তার মা এসেছে। সায়রা বুঝল এর জন্যই তুর্য মেয়ে মেয়ে করেছে। সামর্থ্য বেগম বলল, মেয়ের নাম রাখবি না? সায়রা আর তুর্য দুজনেই বলল, তুমি ঠিক করে একটা নাম রেখে দাও। সামর্থ্য বেগম একটু ভাবল, পরপর বলল, আরাবি জাহান বৃষ্টি। সবাই পছন্দ করল নামটা। 7 দিন পর আকিকা দিয়ে এই নামই রাখা হবে তুর্যর মেয়ের। সবাই একসঙ্গে কেক কেটে বাবুকে নিয়ে রুমে এলো সায়রা। তুর্য এসে দেখল জেরিন রুম পুরো ক্লিন করেছে, সব গুছিয়ে রেখেছে, সাথে সাজিয়েছে। ও, এদিকে ওদের ছোট্ট আরাবি ঘুমে বিভোর। তুর্য ছোট্ট বিছানা করল বিছানার মাঝখানে। সায়রা শুইয়ে দিল মেয়েকে। দুজনেই চেয়ে রইল মেয়ের দিকে। তুর্য সায়রার দিকে তাকালো। কেমন পরিপূর্ণ লাগছে আজ সব, যা তুর্য কখনো ভাবেনি। বিয়ে, বাচ্চা, আজ তার বউ আছে, ফুটফুটে একটা কন্যা সন্তান আছে। সায়রা তুর্যর দিকে চেয়ে বলল, কি ভাবছেন এত মিসাদমান শাহরিয়ার? তুর্য তুর্য সায়রার দিকে চেয়ে থেকে সায়রার হাতটা শক্ত করে চেপে ধরল, বলল, ধন্যবাদ পাখি, আমার জীবনে এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দেওয়ার জন্য। সায়রা তুর্যর কাঁধে মাথা রাখল, হাতটা চেপে ধরে বলল, আপনাকেও ধন্যবাদ মি রাগী বসো। আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে রানী করে রাখার জন্য। রাজ্য, রাজা, রাজকন্যা সবই তোমার আমার বউ পাখি। আমৃত্যু তোমায় রানী করে রাখব। কথাটা বলেই সায়রার দিকে ফিরে বলল, ভালোবাসি বউ পাখি। আমিও ভালোবাসি আপনাকে আরাবির দুষ্ট পাপা। তুর্য হাসল, পরপর সায়রার কপালে চুমু খেল। সত্যিই তো, সেই রাগী একরোখা তুর্য আজ সংসারী হয়েছে, বাবা হয়ে গেছে। মি রাগী বসো, আজ এই মা মেয়ের বসে চলে এসেছে। তুর্য এভাবে পুরো জীবনটা কাটিয়ে দিতে চায়। সব এমনি থাকুক, কিছু পরিবর্তন না হোক। তুর্যর মতো একাকিত্বে ভেসে যাওয়া লোকেদের একজন করে সায়রা আজমির হোক, যে এসে হাত ধরে পাশে দাঁড়াবে, জীবনটা সুন্দর করে তুলবে। আর তুর্যরা বাঁচাতে চাইবে যুগ যুগ। সময় পেরিয়ে গেছে 1 বছর। বৃষ্টি বিলাস বাড়িতে এখন বাচ্চাদের হাসি কান্নার আওয়াজে মুখর। তুর্যর ছোট্ট আরাবি সেদিন 1 বছরে পা রাখল। এখন সে হাঁটতে ওপারে গুটি গুটি পায়। তার মুখে একটাই বুলি, পাপা, পাপার লেজ ধরে ঘুরে বেড়ায় সে এখন। আরেকজন ছোট্ট সদস্য এসেছে এ বাড়িতে, নাফিস আর জেরিনের মেয়ে ফাইজা। সে সবে 6 মাসে পা দিয়েছে, বসতে পারে, হামাগুড়ি দেয়। একজন হাঁটে, আরেকজন পিছে পিছে হামাগুড়ি দিয়ে চলে। তাদের মধ্যে আবার ভীষণ ভাব। আরাবি বনু বনু বলে ডাকে তাকে। সন্ধ্যায় তুর্য আর নাফিস অফিস থেকে ফেরার পর বসার ঘরে এই 2 কার্টুন নিয়ে চলে সভা। বা দুইজন আবার মেয়ে বলতে অজ্ঞান। এই যে আজ ছুটির দিন। তুর্য উপুর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এখন আর তুর্যর ঘুম নিয়ে সমস্যা হয় না। মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। এ নিয়ে সায়রার আবার অভিযোগ, তাকে নাকি তুর্য এখন দামই দেয় না। বন্ধের দিন বলে সায়রা আগেই উঠে গেছে, সবার জন্য রান্না করবে। বা বেটি তখন ও ঘুমে।
তুর্য ঘুমিয়ে আছে, পাশেই আরাবি শুয়ে আছে। এবার সে একাই উঠে বসল। এগিয়ে গেল তুর্যর দিকে। তুর্যর পিঠের উপরে হাত বুলাতে লাগলো। আর ছোট্ট কণ্ঠে বলতে লাগলো, পাপা পাপা পাপা। তুর্য গভীর ঘুমে থাকলে পাপা ডাকটা কানে যেতেই চোখ খুলল। ঘুরে দেখল মেয়ে তাকে উঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। তুর্য সোজা হয়ে শুয়ে আরাবিকে নিজের বুকের উপরে নিয়ে এলো। আরাবি আবার ডাকলো, পাপা। ইয়েস প্রিন্সেস। পাপা শুনছি তো। আরাবি ড্যাব ড্যাব করে চেয়ে থাকে তুর্যর দিকে। তুর্য মেয়েকে জড়িয়ে ধরে চুমু খায়। ছোট্ট আরাবি। এখনো মুখে কথা বাজে। স্পষ্ট বলতে পারে না। শুধু পাপা চর বনু ছাড়া। এই ছোট আরাবি তুর্যর পুরো পৃথিবী। তুর্য আরাবিকে বুকের উপর নিয়ে শুয়ে শুয়ে এটা ওটা বলছে। এমন সময় শাড়ির আঁচল কোমরে গুজে ফিডার হাতে নিয়ে রুমে ঢুকলো সায়রা। বাপ মেয়েকে এভাবে দেখেই বলল, বাহ বাহ। বাপ বেটির মহব্বত শুরু হে। উঠতে হবে না, খেতে হবে না কিছু। পরপর বিছানায় এসে বসল। আরাবির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, কি বাপের প্রিন্সেস, খিদে পায়নি আপনার? আসুন জলদি। তুর্য হালকা হেসে আরাবিকে বলল, যাও পাপা, খেয়ে নাও। আরাবিকে নিয়েই তুর্য উঠে বসল। সায়রার কোলে আরাবিকে দিল। তাকে আবার পায়ের উপর শুইয়ে খাওয়াতে হয়। না হলে খাবে না। সায়রা খাওয়াতে লাগলো। তুর্য সায়রার দিকে চেয়ে রইল। বউটা তার আগের থেকে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে। মোটা হয়েছে একটু। এখন আবার শাড়ি পরে। তুর্যকে ওইভাবে চেয়ে থাকতে দেখে সায়রা বলল, ওইভাবে চেয়ে কি দেখছেন? তোমাকে। আজকাল আমার বউ আর আমাকে দাম দেয় না। সায়রা চেয়ে বলল, আমি নাকি আপনি জনাব? মেয়ে হওয়ার পর থেকে বউ ভুলে গেছে। বজ্জাত লোক। তুর্য এবার সায়রার দিকে এগিয়ে এসে বলল, হিংসা। ছিহ বউ ছিহ। আমাদের বাপ বেটিকে নিয়ে এভাবে হিংসা করো তুমি? সায়রা হা করে চেয়ে রইল, ও কখন হিংসা করল? তুর্য বিছানা থেকে নামল। ওয়াশরুমে যাওয়ার আগে সায়রার দিকে চেয়ে বলল, সব গুছিয়ে নিয়েছো? কিছুটা বাকি আছে। বের হব তো সন্ধ্যায়। আজ ওদের সিলেট যাওয়ার কথা। কিছুদিন পর পর ঘুরতে যায়। তুর্য চায় বউ বাচ্চা নিয়ে পুরো বাংলাদেশ ঘুরবে। সঙ্গে তো নাফিস ওরা আছেই। তবে সামর্থ্য বেগম এখন আর যেতে পারে না। তুর্য চলে গেল ওয়াশরুমে। সায়রা আরাবিকে খাওয়াতে লাগলো। এদিকে জেরিনের রুমেরও একই অবস্থা। নাফিস যদিও আগে উঠে পড়েছে, সে মেয়েকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গাছ দেখাচ্ছে। তার মেয়ে আবার খুব শান্ত। নাফিস যতটা দুষ্ট ততটা মেয়ে হয়নি। উল্টো হয়েছে তুর্যর বেলায়। তার মেয়ে আবার ফড়িং। মিনিটের মধ্যে এদিক ওদিক করে ফেলে। যদি ফাইজা এখনো ছোট অনেকটা, তাই সে চাইলে ও কিছু করতে পারে না। বাপ মেয়ের মধ্যে জেরিন এসে ঢুকলো। এতক্ষণ দুজনে মিলে নাস্তা বানিয়েছে। এসেছে ডাকতে নাফিসকে। জেরিন আসতেই নাফিস বলল, দেখো আম্মু, মুসিবতের বেটি হাজির। এ কথা বলতে দেরি জেরিনের রাগ হতে দেরি নেই। মেয়ে হওয়ার সময় জেরিনের বাবা এসেছিল নাতনি দেখতে। মেনে নিয়েছে সব। কিন্তু নাফিসের মন গলে না। জেরিনকে যেতে দিলে ও নিজে যায় না শ্বশুর বাড়িতে। তুর্য অনেক বলেছে যেতে। সে যাবে না। জেরিনের বাপ ও কথা বলে না খুব একটা। এখানে জামাই শ্বশুরের দ্বন্দ্ব চলে। জেরিন রেগে গিয়ে বলল, আমি মুসিবতের বেটি? কোনো সন্দেহ আছে? জেরিন গাল ফুলিয়ে বলল, আপনি নিজে কি? আমার বাপরে নিয়ে কিছু বললে চলে যাব কিন্তু। নাফিস হেসে বলল, যাও। আমি আর মেয়ে আরাম করে থাকব। জেরিন এবার কোমরে হাত রেখে বলল, আচ্ছা তাই। মেয়েকে খাওয়াবেন কি? কেন এখন যা খায় তাই? পাবেন কোথায়? নাফিস এবার চুপ সে গেল। কেস করেছে। হালকা হেসে বলল, তাহলে কষ্ট করে আর কয়েকটা মাস থেকে যাও। আমার মেয়ে ভাত খাওয়া শিখলে দিয়ে আসবো তোমাকে তোমার মুসিবত বাপের কাছে। জেরিন কিছু বলল না। এই লোকের সাথে কথা বললেই ঝামেলা লাগবে। জেরিন বলল, টেবিলে নাস্তা দিয়েছি। মেয়েকে আমার কাছে দিন। নাফিস ফাইজাকে জেরিনের কোলে দিল। রুম থেকে বের হয়ে দেখল তুর্য আর সায়রাও এসেছে। সায়রার কোলে আরাবিকে দেখেই নাফিস এগিয়ে গিয়ে আগে আরাবির গাল টেনে দিয়ে বলল, চাচ্ছু, এই যে আরাবি। বলো তো চকলেট। আরাবির কথা স্পষ্ট নয়, শুনতে ভালো লাগে। আরাবি বলে উঠল, কেট কেট। কেটই হচ্ছে ওর কাছে চকলেট। আরাবির এই কথা শুনে নাফিস বেশ মজা পায়। নাফিসের এমন কথা শুনে জেরিন বলল, ওই যে আবার শুরু হয়ে গেছে। আমাকে আর আরাবিকেই পেয়েছে অবলা।
সবাই হাসল। সবাই একসাথেই খেতে বসল। সামর্থ্য বেগমও সাথে। তার বয়স দিন দিন বাড়ছে। বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন এখন। লোক তো রাখাই আছে। খাওয়া দাওয়া শেষে তুর্য আর নাফিস একটু বের হলো। দুজনেই হাঁটছে। হুট করেই নাফিস বলে উঠল, রুহানি আপনার সাথে দেখা করতে চায়। তুর্য থেমে গেল। নাফিসের দিকে তাকাতেই নাফিস বলল, রুহানির বাবা আমায় কল করেছিল কিছুদিন আগে। বিশ্বাস করো নাফিস, ও আমার সামনে পড়লে আমি ওকে খুন করে দেব। ওর জন্য আমার জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত নষ্ট হয়েছে। দেখা তো দূরে, আমি দোয়া করি ও যেন আমার সামনেই না পড়ে কখনো। আমার মনে হচ্ছে ওর বাবা ওকে বিদেশে নিয়ে যাবে, কিন্তু আইনি ঝামেলার জন্য পারছে না। মরে যাকো, অমনি অবস্থা ওর এখন। জেল থেকে বের করে ওকে রিহাবে রাখতে হয়েছে। নেশা করতো মনে হয়। মানসিক অবস্থা খুবই বাজে। তুর্য সব শুনছে শুধু। এসব বিষয়ে কথা বলার ইচ্ছে তার নেই। রুহানি ওর ভালো বন্ধু ছিল। তুর্য এটাই ভাবতো। কিন্তু ভালোবাসা ওর মাথা খারাপ করে দিয়েছে। ওটাকে কি ভালোবাসা বলে? তুর্য বলল, রিসোর্ট ঠিক হয়েছে। নাফিস বুঝল তুর্য কথা ঘুরাচ্ছে। তাই ও আর কিছু বলল না। নাফিসও চায় তুর্য এসব নিয়ে ভাবুক। ওর জীবনের সেরা সময়টা কাটাচ্ছে এখন। মেয়ে নিয়ে তুর্য বিশাল বিজি। বউ বাচ্চা তার সব। এসব পুরনো কথা ভেবে লাভ কি? সন্ধ্যায় সাইরা রুমে সব গোছগাছ করছে নিচ্ছে। রাতে বের হওয়ার কারণ বেবিরা ঘুমাবে। বেশি ঝামেলা হবে না পৌঁছাতে। তার মধ্যে শীত শীতও পড়ে যাচ্ছে। সায়রা নিজের তুর্যর আরাবির কাপড় নিয়ে নিচ্ছে। আরাবি ও সায়রার পাশে বসে তুর্যর একটা শার্ট নাড়াচাড়া করছে। সে ওমায়ের মতো গুচ্ছাছে আর কি। এমন সময় তুর্য এলো। মা মেয়েকে কাজ করতে দেখে দাঁড়িয়ে গেল। আহা, কি সৌভাগ্য তার। বউ বাচ্চা দুজনেই তার সব কাজ করতে লেগে পড়ছে। তুর্য গিয়ে আরাবির পাশে বসে বলল, প্রিন্সেস তুমি কেন কাজ করছো? রাখো, তোমার মাম্মাম আছে তো। এ কথা শুনে সায়রা থেমে গেল। তুর্যর দিকে চেয়ে বলল, কেন, আমি কি আপনার কাজের লোক? ইয়েস হানি, পার্মানেন্ট কাজের লোক। কি রাখছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। কাজের লোক হয়েও মালিকের বুকের উপর ঘুমাও। সায়রা নাক ফুলালো। তুর্য হাসল। পরপর সায়রার দিকে এগিয়ে সায়রার গালে চুমু খেয়ে বলল, জামা কাপড় বের করে দাও হানি, রেডি হই। মেয়েকে রেডি করবে কে? আমি। সন্ধ্যায় ওরা রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। জেরিন আর সায়রা পেছনে। তুর্য নাফিস সামনে। তুর্য ড্রাইভ করছে। রাতের জার্নি বেশ ভালো লাগে। আবার অত দূরের রাস্তা। সায়রা জেরিন মুখোমুখি হয়ে বসেছে। যাতে ফাইজা আরাবি খেলতে পারে একটু, মাঝে দুজনেরই খেলনা, আরাবি নিজেরটা ফাইজাকে দিয়ে ফাইজারটাও নিচ্ছে। ফাইজা আবার চিৎকার করে উঠলে আরাবি গাল ফুলায়। এই একটা বিষয় আরাবি সায়রার মতো পেয়েছে। গাল ফুলাবে শুধু। তুর্য মাঝে মাঝে হাসে। তুর্য যদি দুষ্টি করে ও একটা চোখ গরম করে তাকায় আরাবির দিকে, শেষ আরাবি চিৎকার করে গলা ফেরে কাঁদবে। অথচ সায়রা যাই করুক, আরাবি ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে শুধু। সিলেট পৌঁছাতে ওদের রাত 2টোর কাছাকাছি বাজল। রিসোর্ট আগেই ঠিক করা ছিল। কিন্তু অত রাতে কি কেমন তা দেখার সময় নেই। দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছে। ওরা রিসর্টের ভেতরে গেল। দেখল বাঁশের তৈরি পুরো কুটিরটা বেশ সুন্দর। ওদের রুমের চাবি দেওয়া হলো। যে যার রুমে গেল আগে। বাচ্চা সেই তখন থেকে কোলে। সায়রা এসেই আগে আরাবিকে শুইয়ে দিল। তুর্য ব্যাগগুলো রেখে ফ্রেশ হতে চলে গেল। সায়রা একটু আরাবির পাশে শুয়ে রইল যাতে আরাবি বুঝতে পারে পাশে মা আছে। তুর্য ফ্রেশ হয়ে বের হয়ে দেখল সায়রা ওইভাবেই আরাবির পাশে ঘুমিয়ে পড়েছে। তুর্য আর উঠালো না ওকে। নিজেও সায়রার পেছনে এসে শুয়ে পড়ল। সায়রাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। পাগলি বউতা। পরের দিন সবার আগে ঘুম থেকে উঠেছে আরাবি। ওর কান্নার আওয়াজে সায়রার ঘুম ভেঙেছে। উঠে দেখল ওর পাশে তুর্য। বেচারা না ঘুমিয়ে সারা রাস্তা ড্রাইভ করেছে। সায়রা তুর্যর চুমে হাত বুলিয়ে দিয়ে আরাবিকে নিয়ে উঠে গেল। কাল রাতে কিছু দেখা হয়নি। সায়রা আরাবিকে নিয়ে বেকুনিতে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো সাথে ঠান্ডা বাতাস। আরাবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে তা উপভোগ করতে লাগলো। আরাবি মায়ের কোলে মায়ের বুকে মাথা রেখে চুপ করে আছে। এমন সময় সায়রা খেয়াল করলো পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকাতেই দেখল তুর্য।
আরাবি যখন টের পেল তার পাপা এসেছে অমনেই মাথা তুলে চাইল। এখন আর সায়রার কোলে থাকবে না। তুর্য আরাবিকে কোলে নিয়ে গালে চুমু খেল। আরাবি তুর্যর বুকের সাথে লেগে রইল। কথায় বলে মেয়ারা নাকি তার বাপকে সব থেকে বেশি ভালোবাসে। আসলেই তাই। সায়রা চেয়ে রইল। তুর্য সায়রার ঘাড়ের পেছনে দিয়ে হাত দিয়ে দাঁড়ালো। তারা দুজন ছিল। আজ তারা তিনজন। একটা পরিবার তারা এখন। সারাদিন ওদের চলে গেল ঘুরতে ঘুরতে। চা বাগান ঘুরেছে। আরো অনেক জায়গা। সত্যিই সিলেট পুরো সৌন্দর্যে ঘেরা। সন্ধ্যার আগে আগে আবার রিসর্টে ফিরে এলো। ভোরবেলায় আরাবি উঠেছে তাই সে ঘুমিয়ে পড়েছে। সায়রা রুমে এসে ওকে শুইয়ে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। তুর্য এখনো রুমে আসেনি। সায়রা একটা নীল রঙের শাড়ি পরল। তুর্যের পছন্দের শাড়ি। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করতে লাগলো। তুর্য দেখলে নিশ্চয়ই খুশি হবে। এমন সময় তুর্য রুমে ঢুকলো। সায়রা তাকালো। তুর্য থমকে দাঁড়িয়ে রইল। ইস, সায়রা আজ তার পছন্দের শাড়ি পরেছে। তাকে ঘাইল করবে বলে মনে হচ্ছে। তুর্য এগিয়ে গেল ধীরে ধীরে সায়রার হাতে কুচি ধরে আছে, যেগুলো গোজা হয়নি এখনো। তুর্য এগিয়ে এসে সায়রার সামনে দাঁড়িয়ে চোখ চোখ রাখল। সায়রার শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। তুর্য সায়রার হাত থেকে কুচিগুলো নিয়ে নিল। সায়রা কিছু বলতে পারল না। তুর্য কুচিগুলো গুজে দেওয়ার বদলে ছেড়ে দিল। সায়রা অবাক হয়ে কিছু বলতে যাবে। তুর্য এক আঙুল সায়রার ঠোঁটের উপর রেখে বলল, হুস, যেটা একটু পর খুলেই ফেলবো তা গুজব কেন? সায়রা চেয়ে রইল। তুর্য সায়রার ঠোঁটের দিকে এগিয়ে গেল। সায়রা কাঁপছে। তুর্য সায়রার দুই গালে হাত রেখে বলল, আমার বাচ্চার মা হয়ে গেলে এখনো কাছে এলে এভাবে কাঁপাকাঁপি কেন করব? ভয় কি এখনো কাটে না তোমার? হু। সায়রা তুর্যর কথার ওর দিতে পারল না। তুর্য সায়রাকে কোলে তুলে নিল হুট করে। বিছানার দিকে এগিয়ে যেতেই সায়রা বলে উঠল, মেয়ে উঠিয়ে যাবে যাবে তুর্য, প্লিজ বিছানায় না। তুর্য সায়রার দিকে তাকালো। বউ তার লজ্জা পেলে ও সম্মতি আছে। তুর্য দেখল রুমে আরেকটা বড় সোফার মতো ডিভান রাখা। তুর্য সেদিকে এগিয়ে গেল। সায়রাকে ওটার উপর শুইয়ে দিয়ে সায়রার হাতের ভাঁজে হাত রাখল। শাড়ি যেটুকু শরীরে ছিল তাও একটানে খুলে ফেলে দিয়ে বলল, এখন আর বাধা দিও না, আদর করতে দাও। সায়রা তুর্যর গলা জড়িয়ে ধরে বলল, কত বছর ধরে আদর করেন না আমাকে? খারাপ লোক। সকালে আদর করলে রাতে ভুলে যাই। লেটস গো হানি। আই উইল ইট ইউ ফুল নাইট বেবি। সায়রা লজ্জায় মুখ ফিরিয়ে নিল। কিন্তু তুর্য তা মানবে না। সে তার কাজে লেগে পড়ল। বউকে কাছে পেলে কোন পুরুষই ঠিক থাকতে পারে না। তুর্য বরাবর এক ধাপ এগিয়ে। নাফিস আর জেরিন বসে আছে বেকনিতে। ফাইজা নাফিসের কোলে ঘুমিয়ে আছে। দুজনে পাশাপাশি বসেছে। জেরিন চেয়ে আছে বাপ মেয়ের দিকে। নাফিস তাকালো জেরিনের দিকে। ভ্রু কুঁচকে বলল, কি দেখো কটকটি? এই কটকটি বলবেন না একদম। আমৃত্যু বলবো। তুমি আমার কটকটি, তুমি আমার মুসিবতের বেটি। মেয়েকে শুইয়ে দিয়ে আসি দিন। নাফিস আবার ভ্রু কুঁচকে বলল, কেন? আমাকে একা পেতে চাইছো? মেয়ে ঘুমানোর ফায়দা লুটবে। নাফিসের কথা শুনে জেরিন হা করে চেয়ে আছে। এই ইতর লোক বলে কি? জেরিন বলল, আমি ফায়দা লুটি নাকি আপনি? বজ্জাত লোক। নাফিস এবার কিছু বলল না। উঠে দাঁড়িয়ে সোজা রুমে চলে গেল। জেরিন কিছু বুঝে উঠার আগেই আবার ফিরে এলো। ফাইজা কোলে নেই। শুইয়ে দিয়ে এসেছে। এসেই জেরিনকে কোলে তুলে নিল। জেরিন হতবাক হয়ে বলল, আর কি করছেন? আউ, ফায়দা লুটার উপাধি যখন পেয়েই গেছি, আজ ইচ্ছে মতো ফায়দা লুটব তোমার মুসিবতের বেটি। এই না, ছাড়ুন আমাকে নাফিস। নাফিস জেরিনের দিকে চেয়ে বলল, তুমি তো জানো জান, আমি একবার ধরলে আর ছাড়ি না। তাহলে আজ কোন সুখে ছাড়ব? জেরিন চুপ করে গেল। পাগল লোককে থামানোর সাধ্য তার নেই। এই পাগলামি শুরু হলো চলে রাতভর। নাফিস যে বড্ড বেপরোয়া। আজ সায়রা আর তুর্যর তৃতীয় বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল তাদের ছোট্ট সংসারের। বছর ঘুরলেই বদলায়নি কিছুই তাদের মাঝে। তুর্য এখনো পাগলামি করে বসে সায়রার সাথে। রোজ। সায়রাকে পারে না মাথায় তুলে রাখে। সাথে আবার তাদের রাজকন্যা আরাবি। সেই 2 বছরে পা দিল। তুর্যর চোখের মণি। আজ স্পেশাল দিন হলেও তুর্য সারাদিন অফিসে বিজি। সায়রা আজ সুন্দর করে তুর্যর পছন্দের খাবার রান্না করেছে।
তুর্য দুপুরেও আসতে পারেনি। সায়রা নিজের হাতে কেকও বানিয়েছে। খাবার আর কেক রেখে দিল তুর্যর জন্য। রাতে তুর্য ফেরার আগে সব গুছিয়ে নিবে। সন্ধ্যায় তুর্যর ফেরার কথা। সায়রা কল করলো। রিসিভ হলো না। সায়রা জানে তুর্যর উপরে কাজের চাপ বেশি। তাই আরাবিকে নিয়ে উপরে চলে গেল ঘুম পাড়াতে। মেয়ে তার বেশ লক্ষ্মী। সন্ধ্যায় ঘুমালে একেবারে সকালে উঠে। মাঝে শুধু একটু খাওয়াতে হয়। সায়রা আরাবিকে ঘুম পাড়ালো। এরপর উঠে গিয়ে সুন্দর একটা শাড়ি বের করে পরে নিল। নিচে গিয়ে কেকটা নিয়ে এলো শুধু। সায়রার মনে আজ অন্য কিছু চলছে। গভীর কিছু। সায়রা যা চাচ্ছে তা হলেই হয়। ওই লোক পাগল যে। সায়রা আজ একটু ভিন্নভাবে সাজলো। একেবারে ভিন্ন। স্বামীকে কাবু করতে চাইছে আজ মেয়েটা। তুর্য এমনিতেই কাবু ওর উপর। তবুও এইটুকুতে লোকটা যদি আরো একটু নরম হয়। সায়রার কথাটা রাখে। সায়রা রেডি হয়ে অপেক্ষা করতে লাগলো। মেয়েকে তার ছোট্ট দলনায় শুইয়ে দিয়েছে। সে ঘুমাচ্ছে। আধ ঘন্টা পরেই নিচে গাড়ির শব্দ শুনতে পেল সায়রা। তুর্য এসেছে। সায়রা নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল। এরপর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা বন্ধ। তুর্য এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই সায়রার দিকে চেয়ে থেমে গেল। সায়রাও চেয়ে আছে। তুর্যর হাতে ব্যাগ। সায়রা নিজেই এগিয়ে এলো। তুর্যর হাতে থেকে ব্যাগটা নিল। তুর্য চেয়েই আছে। যেন সে হারিয়ে গেছে। এটা কি তার বউ? এত হট হয়ে সেজেছে কেন এই মেয়ে? তাকে খুন করতে। তুর্য শক্ত ঢোক গিলল। সায়রা ফের এগিয়ে এলো। তুর্যর সামনে এসে দাঁড়িয়ে তুর্যর গলা জড়িয়ে ধরল। তুর্য অবাকের উপর অবাক হচ্ছে। অফিস থেকে এসে এমন তবদা খেতে হবে সে ভাবেনি। সায়রা বলল, এই মিস্টার, কি দেখেন অমন করে? তুর্য সায়রার কোমর জড়িয়ে ধরল এবার। পাতলা ফিনফিনে লাল রঙের জর্জেট শাড়ি পরছে। সাথে বড় গলার ব্লাউজ। চুলগুলো ছেড়ে দিয়ে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক লাগিয়েছে সায়রা। তুর্যর খুব বলতে ইচ্ছে করছে তার বউকে কেমন লাগছে। তুর্য বলল, এত আবেদনময়ী সেজেছ কেন হানি? আমাকে খুন করতে? কেন আপনি খুন হতে চান না? চাই তো। কিন্তু ডোজটা বেশি হয়ে গেল না? নিতে কষ্ট হচ্ছে। সায়রা গাল ফুলিয়ে বলল, আচ্ছা নিতে হবে না। সাইয়া তুর্যর গলা ছেড়ে দিবে তার আগে তুর্য সায়রাকে জড়িয়ে ধরল। বলল, নিতে হবে হানি। আমি নিতে চাই। কিন্তু তুমিই তো আমাকে নিতে পারো না। এখনো কাঁদো আমার আদর নিতে গেলে। সায়রা তুর্যর গলা জড়িয়ে ধরে বলল, শুনুন না। বলুন না ম্যাডাম। আমি শুনছি। ভালোবাসি। তুর্য মুচকি হেসে সায়রার কপালে চুমু খেয়ে বলল, আমিও অনেক ভালোবাসি বউ। সায়রা গভীর দৃষ্টিতে চেয়ে থেকে হুট করে তুর্যর গালে চুমু খেল একটা। পরপরই সায়রা তুর্যর শরীরে ব্লেজার খুলতে চাইল। তুর্য নিজেই খুলে ফেলে দিল ওটা। তুর্য এমনিই পাগল। তার মধ্যে আজ রাগিয়ে দিচ্ছে এই মেয়ে। তুর্য ফের সায়রার কোমর জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো বউ তোমাকে না তসতসে আনারের মতো লাগছে। সায়রা তুর্যর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, খেতে ইচ্ছে করছে বুঝি? ভীষণ। আজকে আমাদের কি বলুন তো? আজকে তোমাকে আমার করে পাওয়ার 3 বছর। মনে আছে তাহলে? সব মনে আছে। তুর্য সায়রার সাথে কথা বললেও ওর হাত সায়রার শরীরের নানা জায়গা ছুঁয়ে দিচ্ছে। সায়রা চাচ্ছে তুর্যকে কাবু করতে। আরো কাবু। যতটা সায়রার মাঝে ডুবে গেলে তুর্য সায়রার আবদার রাখবে আজ। ঠিক ততটা। সায়রা ইচ্ছে করে তুর্যর দিকে এগিয়ে গেল আরো। আরো কাছে। তুর্যই বা কম যাবে কেন? সে সায়রার কোমর খামচে ধরল। নিজের সাথে সায়রাকে মিশিয়ে নিয়ে হিসহিসিয়ে বলল, ডজটা সহ্য হচ্ছে না বউ। খাবো তোমাকে। এখনই। আপনার জন্য যে কেক। সায়রা কথাটা শেষও করতে পারল না। তুর্য সায়রার ঠোঁটে চুমু খেয়ে মুখ বন্ধ করে দিল। পরপর ছেড়ে দিয়ে অশান্ত কণ্ঠে বলল, আগে তোকে খাবো জান। কেক তোর সঙ্গে মিশিয়ে খাবো। মাথাটা বিগড়ে গেছে বউ। প্লিজ এখন নিজেকে সঁপে দে আমার মাঝে। প্লিজ। তুর্য উত্তেজিত হলেই সায়রাকে তুই ডাকে। সায়রার বেশ লাগে তখন। সায়রা এবার নিজেই তুর্যর ঠোঁটে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। তুর্য এমনিই পাগল হয়েছিল। এখন ধৈর্যের বাঁধ ভাঙল। সায়রার ঠোঁটে পাগলের মতো চুমু খেতে লাগল। ওরা যে দরজার সামনে দাঁড়ানো ভুলেই গেছে। সায়রার গালে হাত রেখে চুমু খেয়েই যাচ্ছে তুর্য। আরেক হাতে সায়রার কোমর পেঁচিয়ে ধরেছে। সায়রাও সায় দিচ্ছে এই পাগলের ছোঁয়ায়। তুর্য এবার চুমু খাওয়া অবস্থায় সায়রাকে নিয়ে পিছাতে লাগলো।
দুজনেই হারিয়ে গেছে আজ দুজনের মাঝে। পিছিয়ে যেতে যেতে বিছানার কাছে গিয়ে থামল। তুর্য এবার সায়রার ঠোঁট ছাড়ল। সায়রার চোখ দিয়ে পানি পড়ছে। তুর্য সায়রার দিকে একবার চেয়ে ছায়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজেও সায়রার উপরে শুয়ে পড়ল ঝুঁকে। সায়রার চোখে চোখ রেখে বলল, তোর এই রেসপন্স করা আমায় পাগল করে তুলেছে বউ, প্লিজ পুরোটা সময় রেসপন্স করবি, আমি তোর মাঝে বারংবার হারাতে চাই। আই লাভ ইউ হানি। তুর্যর মাঝে উন্মাদনা। সে আবার এগিয়ে গেল। সায়রার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। সায়রার উন্মুক্ত গলায় বুকে মুখ ডুবিয়ে দিল তুর্য। আদরে আদরে সায়রাকে পাগল করে তুলল। সায়রা আজ নিজেই চাইছে তুর্যকে। তুর্য একটা পর্যায়ে থামল। সায়রার শাড়িটা খুলে ছুঁড়ে ফেলল রুমের কোনায়। নিজের গায়ে থাকা শার্টটাও খুলে ফেলল। সায়রার দিকে ফের এগিয়ে যেতে নিয়েও থেমে গেল। সায়রা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তুর্যর হাত চেপে ধরে রেখেছে। তুর্য বুঝতে পারছে তার বউ তাকে আজ কতটা চাইছে। তুর্য সায়রার গালে হাত রেখে বলল, এক সেকেন্ড হানি। সায়রা জানে তুর্য এখন কি করবে। কিন্তু এটাই তো সায়রা চাইছে না। সায়রা আরো শক্ত করে তুর্যর হাত চেপে ধরল। তুর্যর গলা জড়িয়ে ধরল যাতে তুর্য না যেতে পারে। সায়রা বলল, না প্লিজ, আজ ওসব না। তুর্য সায়রার গালে হাত রেখে বলল, ইউনো পাখি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। করতে হবে না প্লিজ তুর্য। তুর্য ভ্রু কুঁচকে তাকালো সায়রার দিকে। বলল, কিসের প্লিজ? কি চাইছো তুমি? তুর্যর চাহনিতেই সায়রার গলা শুকিয়ে আসছে। তবুও সাহস করে বলল, একটা বাবু। প্লিজ তুর্য, আর একবার। আর একটা ছেলে বাবু হয়ে গেলে আর কখনো বলবো না। তুর্য চেয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর সায়রার কাছে থেকে নিজেকে ছাড়িয়ে উঠে গেল। সায়রা জানে এখন তুলকালাম বাঁধবে। লোকটা বুঝতেই চায় না সায়রার কথা। আর একটা বাবু সায়রা চায়। কিন্তু তুর্য তাতে রাজি না। না মানে না। কোনোভাবেই সে রাজি না। তুর্য উঠে যেতেই সায়রা উঠে তুর্যকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তুর্য শান্ত কণ্ঠেই বলল, ছাড়ো, শাওয়ার নিব আমি। না, রাগ হবেন না। আমাকে একটু বুঝুন। আর একটা বাবু। তুর্য এবার সায়রার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সায়রার দিকে ঘুরে বলল, কি মনে হয় তোমার আমাকে? পাগল আমি? হে, আবার একটা বেবি নিব। আরাবির সময়ের কথা ভুলিনি আমি। তুমি বুঝো আমাকে। আমি সব হারাতে পারবো। কিন্তু তোমাকে নিয়ে রিস্ক নিতে পারবো না। আমার জন্য আমার মেয়েই অনেক। ওসব ভুলে যাও। তুর্য কিছুতেই সায়রার কথা বুঝতে চায় না। আর একটা বাচ্চা তাদের হওয়া দরকার। একটা ছেলে একটা মেয়ে সবাই চায়। সায়রা চাইলে ক্ষতি কি? এই লোক আগেই নেগেটিভ ভেবে বসে আছে। সায়রা বলল, এবার এমন হবে না। আগেই কেন নেগেটিভ ভাবছেন? আমি সুস্থ থাকবো। প্লিজ। তুর্য সায়রার দিকে চেয়ে কিছু বলল না। সোজা ওয়াশরুমে চলে গেল। শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করল। সায়রার গলা ধরে আসছে। ভীষণ কান্না পাচ্ছে। লোকটা একটু বুঝে না কেন? সায়রার কি কোনো শখ নেই? সায়রা বিছানায় গিয়ে বসে রইল। গাল বেয়ে পানি পড়ছে। ওই লোকের ধারে কাছে আর যাবে না সায়রা। বাবুও চাইবে না আর। তার কিসের দরকার? সে তো পরিবার চেয়েছে। মিনিট 10 পর তুর্য বের হয়ে এলো। পরনে শুধু ট্রাউজার। তোয়ালে ঘাড়ের উপর। সায়রা তাকালো না তুর্যর দিকে। গায়ে শাড়িটা পেঁচিয়ে নিয়েছে কোনোভাবে। আরাবির দোলনার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য পেছনে গিয়ে দাঁড়াতেই সায়রা সরে যেতে নিলে তুর্য হাত চেপে ধরল। সায়রার হাতের ধরে টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেলল। সায়রা তবুও ছোটাছুটি করল। তুর্য সায়রার হাত দুটো পেছনে দিক থেকে চেপে ধরে বলল, এত জেদ কাকে দেখাও তুমি? ছাড়ুন আমাকে। আগে ও কখনো ছাড়িনি। এখন ছাড়বো ভাবছো কোন সুখে? সায়রা তুর্যর দিকে তাকাচ্ছেও না। তুর্যর এটা সহ্য হচ্ছে না। বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। নিলে কি করবেন? জেদ করছিস বউ? হে করছি। আপনি আমার শখের মূল্য কেন দিবেন না? আপনি মেয়ে চেয়েছিলেন। আমি দিয়েছি। আমি চাইলেই দোষ কেন? তুর্যর রাগ লাগছে। এই মেয়ে তাকে বুঝে না কেন? তুর্য সায়রার দিয়ে চেয়ে নরম করে বলল, বউ। সায়রা কিছু বলল না। তুর্য ফের বলল, ও বউ, বেবি দিবেন বলুন। তুর্য একটু সময় চুপ রইল। পরপর বলল, দিব। তবে শর্ত আছে। সায়রা খুশি হয়ে গেল। বলল, কি শর্ত?
অসুস্থ হতে পারবে না। তোমার কিছু হলে আমার সহ্য হয় না। আর যদি কিছু হয়ে যায়, আমি মরব, তুমি দেখবে। বলো রাজি। সায়রা গাল ফুলালো। আগেই কি সব উল্টা পাল্টা কথা বলে এই লোক? সায়রা বলল, লাগবে না। আমি আর কখনো বাচ্চার কথা বলবো না। দিতে হবে না বাচ্চা আপনাকে। সায়রার অভিমান দেখে তুর্যর হাসি পেল। মেয়ে মানুষ। তুর্য সায়রাকে নিজের আরো কাছে টেনে নিল। সায়রা সরে যেতে নিলে আরো শক্ত করে চেপে ধরল নিজের সাথে। সায়রার শরীরে শাড়িটা পেঁচানো ছিল। তুর্য সেটা আবার খুলে ফেলল। সায়রা কিছু বলছে না। তুর্য সায়রার গালে গাত রেখে ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে সায়রা বলল, ছাড়ুন আমাকে। তুর্য এবার সোজা সায়রাকে কোলে তুলে নিল। সায়রার চোখে চোখ রেখে বলল, ছাড়লে বেবি নিব কি করে বউ? চলো আজ তোমায় বেবি দিব। এটাই হবে স্পেশাল দিনের গিফট তোমার জন্য। সায়রা চেয়ে রইল। তুর্য আসলেই রাজি হয়েছে। একটু পরেই সায়রার শরীর ঠেকল নরম বিছানায়। তুর্য সায়রার দিকে ঝুঁকে। সায়রা লজ্জায় এখন আর তাকাতেই পারছে না তুর্যর দিকে। তুর্য হেসে বলল, এখন খুব লজ্জা পাচ্ছ হু? একটু আগে ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমার কাছে বেবির জন্য ঝগড়া করলে। তখন লাগেনি লজ্জা? সায়রা মুখ অন্যদিকে ফিরিয়ে বলল, চুপ করুন অসভ্য লোক। তুর্য সায়রার গালে হাত রেখে নিজের দিকে ফিরালো। সায়রার কপালে চুমু খেলো। পরপর বলল, তুই আমার ভীষণ আদরের বউ। ভীষণ ভালোবাসি তোকে। নিজের থেকেও বেশি। সায়রা চেয়ে রইল তুর্যর চোখের দিকে। তুর্যকে কিছু বলতে যাবে তুর্য সায়রার ঠোঁটের উপর আঙুল রেখে বলল, চুপ। আই ওয়ান্ট ইউ রাইট নাও। সায়রা মাথা উঁচু করে তুর্যর ঠোঁটে চুমু খেলো। বলল, আম অল ইউরস মাই ডেয়ার হাজবেন্ড। তুর্য সায়রার কানের কাছে মুখ নিয়ে বলল, তাহলে এবার সামলাও আমায় বউ। আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। খুব বেশি পাগলামি করে বসবো আজ। নিতে পারবে না। তবুও নিতে হবে। কজ তুমি চেয়েছো। তুর্য সায়রার গলায় মুখ গুজে দিল। সায়রা আঁকড়ে ধরল তুর্যকে। তুর্য ছন্নছাড়া, বেপরোয়া। এমনিতেই সায়রাকে ছাড় দেয়নি কখনো। নিজের সবটুকু উসুল করেছে। আজ সায়রা নিজে থেকে ধরা দিচ্ছে। তুর্য কি বসে থাকবে? আজ সায়রাকে পাগল কি তুলবে? সেই চেষ্টায় তুর্য সফল। এই লোককে বছরের পর বছর সামলাতে হবে সায়রাকে। সায়রা তা মঞ্জুর করে নিয়েছে বহু আগেই। সমাপ্ত। গল্প, ম্যারেজ প্রপোজাল। লেখনীতে অরিত্রা অর্নি। অন্তিম।